transmit one of these bands, which would be the 2.4 band, and that's because it's the most common frequency. And these are called single band routers. But a lot of newer Wi-Fi routers will transmit both the 2.4 and 5 gigahertz bands, and these are called dual band Wi-Fi routers. Now, the 2.4 band works pretty well. It's the standard band. But the problem is that it's not just a standard band that's used in Wi-Fi routers. It's also the standard band that's used in a lot of other devices. Things like microwave ovens, cordless phones, Bluetooth devices, and wireless cameras all use the 2.4 gigahertz band. যে 2.4 গিগাহার্টজ যে এখানে যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করছে এটি হচ্ছে সিঙ্গেল ব্যান্ড 2.4 গিগাহার্টজ। তো আমাদের কি হলো থ্যাংক ইউ ক্লোজ হয়ে গেল কেন খারাপ টেলিফোন দিল যদি থাকে অথবা B/G/N যদি থাকে তাহলে সেগুলো আমরা ধরে নিব এটি হচ্ছে সিঙ্গেল ব্যান্ড। দেন আমরা চলে যাচ্ছি ডুয়াল ব্যান্ড রাউটারে। ডুয়াল ব্যান্ড রাউটার চেনার উপায় আমরা সবাই জানি যে সি আর্চার সি এসি দিয়ে যদি থাকে কোন রাউটার তাহলে ধরে নিব আমরা এগুলি হচ্ছে সিঙ্গেল ব্যান্ড রাউটার। যেমন এখানে আর্চার C9 C8 C7 দেন হচ্ছে আর্চার C20 C5 C50 C60। তো এসি দিয়ে যদি থাকে তাহলে সেই রাউটারগুলি হচ্ছে ডুয়াল ব্যান্ডের রাউটার। এখন ডুয়াল ব্যান্ড রাউটারের ভেতরে বেশ কিছু ফিচার আছে যেটি হচ্ছে বিম ফর্মিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম যে বিম ফর্মিংটা কি। দেন এমইউ এমআইএমও আছে। তো আমরা এমইউ যে মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট কি এটা আমরা দেখব। Smartphones, followed by tablets and smart televisions and game consoles. With so many connected devices, entertainment quickly evolved to a TP-Link multi-user MIMO router is designed to solve these problems and provide a superior Wi-Fi experience. Traditional routers use single-user MIMO, which only allows the router to serve one device at a time, leaving a large portion of your network capacity underutilized. A multi-user MIMO router assigns multiple data streams at the same time to increase the capacity and total throughput of your network. What does this mean in real life? Think of a single-user MIMO like a garden with one hose. You water one plant at a time. While multi-user MIMO is like having multiple hoses, so you can water more plants at the same time. Or you can think of single-user MIMO like a toll station with only one open lane, so the queues will build. Test your patience. In contrast, multi-user MIMO is like having all the lanes open all the time, so traffic moves smoothly to avoid the queues. Less lag, less waiting. More devices, more fun. আমরা এই ভিডিওতে দেখলাম যে সিঙ্গেল ইউজার মিমো যেটি ছিল সেটি হচ্ছে যে যখন আমরা এক টাইম অনেকগুলো ডিভাইস ইউজ করছি তখন কি করছে সিঙ্গেল ব্যান্ডের যে রাউটার গুলিতে সিঙ্গেল যে মিমোগুলো ইউজ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে একে 1/1 সার্ভিসগুলো দিয়ে থাকে। বাট যখন আমরা মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট ইউজ করছি তখন আমরা এট এ টাইম অনেকগুলো ডিভাইসকে একই সাথে ইউজ করতে পারছি কোনো ধরনের ইন্টারফারেন্স ছাড়াই। তো আমরা যেটি বলছিলাম প্রথমে, যদি আমরা চিন্তা করি যে এমন হচ্ছে যে বর্তমান যে ঢাকা মাওয়া যে আপনার এক্সপ্রেসওয়ে হয়েছে সেটিকে যদি আমরা চিন্তা করি যে এটি হচ্ছে মাল্টি ইউজার মিমো, এবং আর যদি সহজ করে চিন্তা করি যে ঢাকার শহরের ভেতরে বা যে কোনো শহরের ভেতর যে গলিপথ বা যে ছোট যে পরিসরের ওয়ান ওয়ে যে লেনগুলি আছে বা ছোট যে গলিপথগুলি আছে এইগুলিকে আমরা চিন্তা করতে পারি সিঙ্গেল ইউজার মিমো হিসাবে। সুতরাং আরটিআরসি যে ডুয়াল ব্যান্ডের যে রাউটারগুলি আছে এসি সিরিজের, এই প্রত্যেকটা এসি সিরিজের রাউটারই
আপনার মোস্ট অফ দা যে রাউটারগুলি আছে ম্যাক্সিমাম রাউটারগুলির ক্ষেত্রে মাল্টি ইউজার, মাল্টি ইনপুট, মাল্টি আউটপুট ইউজ করা হয়েছে। তো আমরা এরপর দেখব ট্রাই ব্যান্ড রাউটার। এসি সিরিজের কিছু রাউটারের ভেতরেও আপনার যেটি আছে যে ট্রাই ব্যান্ড ইউজ করা হয়েছে, যে একটি হচ্ছে 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি এবং ট্রাইব্যান্ড দুটি হচ্ছে 5 গিগাহার্টজ ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি। তো আমরা কতগুলি মডেল এখানে দেখছি। আর্চার C5400X, এই C5400X এর মাধ্যমে এখানে বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম কতটুকু ব্যান্ডউইথ যে থ্রুপুট। নরমালি 2.4 গিগাহার্টজ এর ক্ষেত্রে এই ক্ষেত্রে 1000 Mbps এবং 5 গিগাহার্টজ এর একটিতে হচ্ছে 2167 Mbps এবং আর আরেকটি 5 গিগাহার্টজ ব্যান্ড সেটিতে হচ্ছে সেম 2167 Mbps ব্যবহার করা হয়েছে। এই রাউটারটিতে 9টা গিগাবিট পোর্ট আছে, তার ভিতর একটি পোর্ট হচ্ছে ওয়ান পোর্ট হিসেবে কাজ করবে, বাদ বাকি যে পোর্টগুলি আছে সেগুলি হচ্ছে আপনার ল্যান পোর্ট হিসেবে কাজ করবে। এখানে ইউজ করা হয়েছে MU, MIMO এন্ড বিম ফর্মিং। তো এই ধরনের কিছু ফিচারের জন্য আমরা মোস্ট অফ দ্য কেসেস সাজেস্ট করি যে আপনারা অবশ্যই ডুয়াল ব্যান্ড এবং ট্রাই ব্যান্ডের রাউটারগুলির দিকে বেশি ফোকাস করবেন। তাছাড়াও কিছু রাউটার আছে যেগুলি রাউটারের ভেতরে আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে, যে ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি এফটিপি সার্ভার বা ফাইল সার্ভার এই ধরনের সার্ভারগুলি ইউজ করতে পারেন আপনার ছোট পরিসরে যে অফিসগুলো আছে সেই অফিসগুলোর জন্য। যে হয়তো আপনি চাচ্ছেন যে আপনার একটা ফাইল সার্ভার বা ডাটা সার্ভার থাকবে যেটার মধ্যে আপনার অনেকগুলো ফাইল থাকবে, যে ফাইলগুলো আপনি শেয়ারিং এর মাধ্যমে আপনারা অফিসে ইন্টারনাল ইউজ করবেন, সেক্ষেত্রে এটার মাধ্যমে পসিবল। দেন আসছে ওয়াইফাই জেনারেশন 6। ওয়াইফাই জেনারেশন 6 এর উপর আমরা একটু ভিডিও দেখে নিব। ওয়াইফাই 6 Wi-Fi has become এটা একটু ফোকাস করে, এটা আমাদের প্রশ্ন আসতে হবে। the networking environment is more and more complex. Devices increase vastly, and ISP input speed is also largely boosted. It makes a hard situation for traditional routers to cope with, and thus we may suffer from network congestion. The 6th generation Wi-Fi standard 802.11ax, also called Wi-Fi 6, is here to provide a better user experience with higher efficiency, faster speed, and larger coverage. Wi-Fi 6 utilizes OFDMA and 8-stream downlink, DLUL to allocate Wi-Fi bandwidth to more devices, be able to send and receive data at the same time. Wi-Fi 6 greatly increases the efficiency of the whole সব network আলাদা আলাদা and increases loading capacity. এখানে ট্রাফিক More জ্যাম devices work smoothly আর on the মাঝে same চালা হলো network 800 at the same time. সিঙ্গেল রাউটার, With longer symbols, লঙ্গার HT160, সিঙ্গেল 1024 QAM, and 8-stream. Wi-Fi 6 delivers breathtaking speeds of 10 Gbps. Bring the bottleneck of Wi-Fi speed. Wi-Fi 6 adjusts symbol intervals, making signals clearer and ensuring ঠিক আছে, larger ওয়ান coverage. It ঠিক আছে, does ঠিক আছে। Wi-Fi throughout your house. And don't worry about ওয়ান Wi-Fi যদি interference 100 থাকে in a ওইগুলো ফিচার complicated দিলে হাই network environment. লাও Wi-Fi 6 employs BSS color to identify devices and routers for stable connection. Based on all of these innovations, Wi-Fi 6 brings you 4 times higher performance, 4 times greater capacity, and 3 times faster speed, with much larger coverage compared to the previous generation of Wi-Fi. Today, TP uses a series of Wi-Fi 6 products to provide a superior Wi-Fi experience for your everyday life. For over 20 years, TP-Link has been devoted to making the benefits of the latest technologies easily available to all. TP-Link is continually striving to make that vision a reality. তো আমরা ভিডিওতে যেটি দেখছিলাম যে ওয়াইফাই 6 যে জেনারেশনটি, হ্যালো, ওয়াইফাই 6, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ভাই শুনতে পাচ্ছি, বলেন। ওকে ফাইন। ওয়াইফাই যে 6 জেনারেশন যেটি এখন 2019 সালে রিলিজ করা হয়েছে বা এখন চলছে, সেটির আমি অলরেডি বলেছি যে এটির ম্যাক্সিমাম থ্রুপুট হচ্ছে 10 Gbps, যেটা নরমালি আমরা হয়তো একটা সোহো লেভেলের সিঙ্গেল ব্যান্ড রাউটারের ক্ষেত্রে পেয়ে থাকি হয়তো 300, হয়তো 450
হয়তো ম্যাক্সিমাম 60 Mbps। তো এর ভেতরে যেটি হচ্ছে যে থ্রুপুটটা হচ্ছে 10 Gbps এবং 4 গুণ মোর ক্যাপাসিটি ফর মোর ডিভাইসেস। দ্যাট মিন্স এট এ টাইম আপনি অনেক বেশি ডিভাইস ইউজ করতে পারবেন ওয়াইফাই 6 রাউটারগুলি ইউজ করে। যেটির ক্ষেত্রে এখানে আমরা যদি একটু ফলো করি যে এসি সিরিজ, দ্যাট মিন্স যে ডুয়েল ব্যান্ডের যে রাউটারগুলি আছে যে ওয়াইফাই জেনারেশন 5 এ, সেগুলির ম্যাক্সিমাম যে থ্রুপুট ছিল সেটা 7 Gbps এবং ওটিতে ব্যবহার করা হয়েছিল শুধু MIMO, মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট। যে ক্ষেত্রে ওয়াইফাই 6 জেনারেশনে ইউজ করা হয়েছে 8x8 ডাউনলোড অবলিক আপলোড মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট এবং OFDMA BSS কালার, যেটির মাধ্যমে আপনি যে নরমাল এসি সিরিজ যে রাউটারগুলি আছে এটির থেকে 8 গুণ বেশি ইউজার ক্যাপাসিটি আছে ওয়াইফাই 6 জেনারেশন রাউটারের ক্ষেত্রে। একটা কোশ্চেন ছিল, এটার এই ওয়াইফাই 6 জেনারেশনের জন্য কি হচ্ছে রিসিভার ডিভাইসও কি আলাদা লাগবে, না হচ্ছে নরমাল এসি ডিভাইস হচ্ছে এর সাথে পারফেক্টলি কাজ করবে? অবশ্যই নরমাল যে এসি সিরিজের যে আপনার যে ডুয়েল ব্যান্ডের যে আর ট্রাই ব্যান্ডের যে রিসিভারগুলি আছে, দ্যাট মিন্স যেটিতে 5 GHz 5GB সাপোর্ট করবে, 5 GHz সাপোর্টিভ যে আপনার এগুলি ডিভাইসগুলি আছে সেগুলির সাথে এগুলি কানেক্ট করতে পারবে ইজিলি। এটার জন্য আলাদা করে কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। আমার কোশ্চেনটা ছিল যে ওয়াইফাই 6 জেনারেশনের জন্য কি হচ্ছে রিসিভার ডিভাইসও কি আলাদা আসছে কিনা, মানে মার্কেটে এরকম আসছে কিনা? না, মার্কেটে अवेलेबल না, আলাদা ডিভাইস আসছে কিনা, যে যেটা না, হচ্ছে এখনো যে available এক্স এর জন্য হচ্ছে কম্পিটেবল আছে। সে ফর एग्जांपल এসির জন্য হচ্ছে আলাদা ডিভাইস যখন আসছে তখন ওটা এসি কম্পিটেবল ডিভাইস হিসেবেই আসছে। না, এখন পর্যন্ত আমাদের এটা আসেনি, তবে হয়তো লাইন আপে আছে, প্রোডাক্ট লাইন আপে। মানে হচ্ছে যে তাহলে ধরে নিতে পারি হচ্ছে যে এসি ডিভাইস দিয়ে হচ্ছে 6.9 পর্যন্ত হচ্ছে থ্রুপুট পাওয়া যায় মাল্টিপল ডিভাইসের। মাল্টিপল ডিভাইসের ক্ষেত্রে পাবেন। ভাই একটা কোশ্চেন ছিল ভাই। জি বলেন। ভাই মিমো যে আপনি যে মিমো টেকনোলজি নিয়ে কথা বলছেন, এটা তো টোটালি 5 গিগাহার্টজ এর উপরে কথা বলছেন, তাই না? এটা তো 2.4 এর সাথে কোনো সম্পর্ক নাই। না না। ওকে ওকে, তো নরমালি আমরা এখানে দেখছি মোর ব্যান্ডউইথ অন এ ওয়াইড চ্যানেল। নরমালি আপনারা দেখবেন যে 2.4 GHz এর যে চ্যানেল ইউজ করা হয়ে থাকে সেটি হচ্ছে 20 MHz, ম্যাক্সিমাম 40 MHz পর্যন্ত। যেটা আপনার ওয়াইফাই যে এসি সিরিজ যেটা 5 জেনারেশন পর্যন্ত আসছিল সেটি ছিল হচ্ছে ম্যাক্সিমাম 8 MHz। এখন এই যে চ্যানেলটি সেটি ওয়াইফাই 6 জেনারেশনে হয়ে গেছে 160 MHz। সুতরাং যত বেশি পথ ওয়াইড হবে তত বেশি ব্যান্ডউইথ আমি এট এ টাইম বেশি ট্রান্সফার করতে পারবো, ট্রান্সমিট করতে পারবো। Increased efficiency with OFDMA। OFDMA এর মেইনলি ফিচারটা হচ্ছে যে আমরা নরমালি যেটি হয় যখন ক্লায়েন্টগুলো ইউজ করি, আমরা ক্লায়েন্ট মোবাইল ফোন, ট্যাব, তারপর হচ্ছে আপনার ল্যাপটপগুলি আছে, এগুলিতে রাউটারের মাধ্যমে যে ডাটা সেন্ড এবং রিসিভ হয়ে থাকে, সেন্ড রিসিভের ক্ষেত্রে যে এসি সিরিজের যে রাউটারগুলি আছে উইদাউট OFDMA সেটির মাধ্যমে এট এ টাইম ডাটার যে প্যাকেট সাইজ হচ্ছে কম ট্রান্সমিট করে এবং OFDMA যেটা এসি সিরিজ X6 সিরিজ এটির ক্ষেত্রে বেশি প্যাকেট এট এ টাইম সে ট্রান্সফার করছে। কানেক্ট টু মোর ডিভাইস, একই সাথে অনেকগুলা ডিভাইস, যেহেতু এখানে 4x4 আপলোড এবং ডাউনলোড মাল্টি ইউজার মাল্টি ইনপুট মাল্টি আউটপুট ইউজ করা হয়েছে, সুতরাং আপনি অনেক বেশি ডিভাইস এট এ টাইম এই ওয়াইফাই 6 জেনারেশন রাউটারের মাধ্যমে ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে যারা অনলাইন গেমার আছে বা যারা 4K বা 8K স্ট্রিমিং করতে চাচ্ছে তাদের জন্য এই রাউটারগুলি বেস্ট। মিনিমাইজ ওয়াইফাই কনফ্লিক্ট উইথ ইয়োর নেইবার। অনেক সময় দেখা যায় যে নরমালি আমাদের যখন আমরা রাউটারগুলি ইউজ করি আশেপাশে অনেক
ফ্যামিলি থাকতে পারে বা অনেক অফিস থাকতে পারে বা অনেক এসএসআইডি ব্রডকাস্টিং হতে থাকে এট এ টাইম। তো এইখানে ওয়াইফাই 6 জেনারেশন যেটি করছে যে ওয়াইফাই 6 বিএসএস কালার একটা টেকনোলজি ইউজ করে, যেটির মাধ্যমে যে বাইরের যে ওয়াইফাই যে এসএসআইডি গুলি আছে, যে এসএসআইডি গুলিকে জাস্ট কালারের মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটি বাইরের কোনো একটা ডিভাইস বা বাইরের নেটওয়ার্ক, যেটার মাধ্যমে খুব সহজেই আপনি ফাইন্ড আউট করে আপনার বা সিগন্যালটার ফ্রিকোয়েন্সিটার জেনারেট বেশি হওয়ার কারণে আপনি খুব সহজেই ইন্টারনেট স্মুথলি ইউজ করতে পারবেন। রিডিউস পাওয়ার কনজাম্পশন, অন্যান্য রাউটারের ক্ষেত্রে ওয়াইফাই 6 জেনারেশনের রাউটারের পাওয়ার কনজাম্পশনটা আনুপাতিক হারে কম। আর্চার যে AX50 যেটি ওয়াইফাই 6 জেনারেশনের, যে রাউটারটি হয়তো এখন আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল, সেই রাউটারগুলির কিছু ফিচার নিয়ে কথা বলছি। নেক্সট জেনারেশন গিগাবিট ওয়াইফাই 6 স্পিড ইউজ করা হয়েছে। এখানে 2.4 গিগাহার্টজে হচ্ছে 574 Mbps ডাটা ট্রান্সমিট করতে পারবে এবং 5 গিগাহার্টজে 2402 Mbps ডাটা ট্রান্সমিট করতে পারবে। হটফ্রেম টেকনোলজি ইউজ করেছে, যেটি আমি বললাম যে অন্যান্য রাউটারের থেকে 4 টাইমস ইনেবল সিমultaneously ট্রান্সমিটিং টু মোর ডিভাইসেস, একসাথে অনেকগুলা ডিভাইস এট এ টাইম ইউজ করতে পারবেন। 70% রিডিউস করছে পাওয়ার কনজাম্পশনকে। নরমালি আমাদের যখন আমরা রাউটার ইউজ করি, রাউটারের উপর নির্ভর করে আমাদের যে ডিভাইসগুলো আমরা ইউজ করছি এগুলির পাওয়ার। হাই গেইন এন্টেনাস অ্যান্ড বিম ফর্মিং টেকনোলজি ইউজ করা হয়েছে। তো আমরা অলরেডি দেখেছি বিম ফর্মিং টেকনোলজির মাধ্যমে খুব সহজেই আমরা যে ডেড জোনগুলি আছে সেই ডেড জোনগুলিকে হয়তো ওভারকাম করতে পারি। দেন ওয়াইফাই উইথ টিপলিংক হোম কেয়ার। টিপলিংক হোম কেয়ারের ভেতর বেশ কিছু জিনিস আছে, বিষয় আছে যেটি একটু বলা দরকার। সেটি হচ্ছে যে টিপলিংক হোম কেয়ার সাপোর্টিভ যে ডিভাইসগুলি আছে সেই ডিভাইসগুলির ভেতর 10 মাইক্রোর আপনার অ্যান্টিভাইরাস আছে 3 ইয়ার্স, প্লাস আপনি চাইলে এখানে প্যারেন্টাল কন্ট্রোল যে ফিচারগুলি আছে এই ধরনের বেশ কিছু ফিচার, এবং অ্যালেক্সা, অ্যামাজন অ্যালেক্সার মাধ্যমে টোটাল এই ডিভাইসগুলিকে কন্ট্রোল করতে পারেন। রাউটারগুলিতে ওয়াইফাই 6 জেনারেশন যেটি রাউটার আছে সেই রাউটারগুলোতে ইন্টেল হোম ওয়াইফাই চিপসেট ইউজ করা হয়েছে এবং কোয়াড কোর প্রসেসর ইউজ করা হয়েছে। তো যেটার জন্য এটার পারফরম্যান্স অন্যান্য রাউটারের থেকে অনেক বেটার। তো কিছু আসলে ওয়াইফাই 6 যে রাউটারের মডেল আছে সেই মডেলগুলো এখানে দেওয়া হলো। আচ্ছা AX এখানে GX যে এটি স্পেশালি হচ্ছে গেমিং সিরিজের জন্য, যারা অনলাইন গেমার আছে তাদের জন্য এটা স্পেশাল মডেল। তাছাড়া বাদবাকি যে রাউটারগুলি আছে সবগুলিতেই AX সাথে থাকবে, সুতরাং আমরা AX দেখে বুঝতে পারবো এটি ওয়াইফাই 6 জেনারেশন রাউটার। ওহল হোম ওয়াইফাই সিস্টেম, টিপলিংকের আরেকটি রাউটার যেটি হয়তো এর ইতোমধ্যে আমরা বাজারে হয়তো দেখি বা এটার প্রপারলি ইউজেস শুরু হয়ে গেছে। আমরাও বিশেষ করে অনেক জায়গায় আমরা এটা সাপোর্ট পাচ্ছি, দেখার চেষ্টা করেছি যে এটা পারফরম্যান্স কেমন। তো সব জায়গা থেকে পারফরম্যান্স ভালো আসছে। সেটি হচ্ছে টিপলিংক ডেকো। টিপলিংক ডেকো এমন এক ধরনের রাউটার যেটি নরমালি যেটির মধ্যে মেশ টেকনোলজিটা ইউজ করা হয়েছে। মেশ টপোলজির মাধ্যমে নরমালি একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেক্ট হয়ে থাকে ব্লুটুথের মাধ্যমে প্রথমত। তো আমরা যখন ফার্স্ট এই রাউটারগুলিকে কনফিগার করি তখন ব্লুটুথটা অন করে দেন কনফিগার করতে হয়। দেন আমরা শুধুমাত্র এই রাউটারগুলিকে পাওয়ার আপ করে একটাকে মেইন রাউটার হিসেবে ইউজ করব, বাদ বাকিগুলোকে আমরা রেঞ্জ এক্সটেন্ডার বা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করব। জাস্ট পাওয়ার আপ করে রেখে দিব, রেখে দিলেই জাস্ট আপনার যে জোনটা হয়তো ওয়াইফাই কভারেজটা কম আসছে সেই জোনটাতে আপনি ফাস্ট এবং স্টেবল কানেক্টিভিটি পাবেন। এবং মেশ টপোলজির আরেকটা ফিচার যেটি হচ্ছে যদি কোনো ডিভাইস সামহাউ সাপোজ আপনার এই ডিভাইসটি এই ডিভাইসের সাথে কানেক্টেড আছে, ফার্স্ট ডিভাইসটি সেকেন্ড ডিভাইসের সাথে কানেক্টেড এবং সেকেন্ড ডিভাইসটি থার্ড ডিভাইসটির সাথে কানেক্টেড, কোনো কারণবশত সেকেন্ড ডিভাইসটি যদি বন্ধ হয়ে যায়, পাওয়ার অফ হয়ে যায়, তখন ফার্স্ট ডিভাইস থার্ড ডিভাইসের সাথে অটো কানেক্ট করে নেবে। এবং আপনি যখন ফার্স্ট রিমেইনিং টেকনোলজি ইউজ করা হয়েছে নরমালি যেটি হচ্ছে
যে অন্যান্য ট্রেডিশনাল যে রাউটারগুলি আছে, হয়তো আমরা যেটি করি যে একটা রুমে রাউটার সেটআপ করলাম, করার পর পাশের রুমে হয়তো সিগন্যাল পাচ্ছে না, আমরা একটা রেঞ্জ এক্সটেন্ডার ইউজ করছি, তখন রেঞ্জ এক্সটেন্ডারটা প্লাগ করলাম, কনফিগার করলাম, ওকে। আমি যখন মুভ করছি মোবাইল বা যে কোনো ডিভাইস, স্মার্ট ডিভাইস নিয়ে মুভ করছি, হয়তো সেটা হোয়াটসঅ্যাপ বা স্কাইপ কল করছি, তখন দেখা যায় যে অনেক সময় কলটা থেমে যেয়ে আবার হয়তো আপনার কলটা চালু হয়। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে ওয়াইফাই ডেকো যে রাউটারগুলি আছে, এগুলির ক্ষেত্রে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না বা নেই, যেটার কারণে আপনি খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারবেন এবং ইজিলি এবং স্মুথলি ইন্টারনেট ইউজ করতে পারবেন। দেন আমরা কিছু কি ফিচার নিয়ে কথা বলবো। ডেকো আসলে এই মুহূর্তে আমাদের অ্যাভেলেবেল বেশ কিছু মডেল আছে। আমি একটু একটা তার ডেকোর ভেতর আমার একটা কোশ্চেন ছিল। জি জি প্লিজ। এটা হচ্ছে যে মানে বেসিক্যালি নট অনলি ডেকো, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে একটু আগে যে হাই এন্ডের যে রাউটারগুলো দেখলাম, অনেকগুলো অ্যান্টেনা জি। আছে এবং হচ্ছে অনেক জি। বেশি থ্রুপুট, 9.6 জিবিপিএস থ্রুপুট, আর হচ্ছে এখানে হচ্ছে আবার ডেকো। আচ্ছা, এখন জি। ব্যাপার হচ্ছে যে সব এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হচ্ছে সবাই হচ্ছে কনসার্ন অ্যাবাউট হচ্ছে হেলথ, মানে হচ্ছে রেডিয়েশন হচ্ছে লো করতে চাচ্ছে। তো ডেকো হচ্ছে একদিক থেকে হচ্ছে ডেকো হচ্ছে সে পার্সন মানে ডিভাইস টু ডিভাইস হচ্ছে ব্যাকবোন করতেছে হচ্ছে ওয়্যারলেস এর মাধ্যমে। দ্যাট মিন্স হচ্ছে যে এটা যে ডিভাইস টু ডিভাইস যে হচ্ছে ব্যাকবোনটা, সেটাতেই তো হচ্ছে সে একটা ব্যাকহোল যেটা ক্রিয়েট করতেছে, সেটাই হচ্ছে একটা বড় একটা রেডিয়েশন ক্রিয়েট করতেছে। দ্যাট মিন্স হচ্ছে যে নরমাল আমার একটা সিঙ্গেল ডিভাইসের যে রেডিয়েশন, তার থেকে অনেক বেশি রেডিয়েশন এখানে আছে। আচ্ছা, আরেকটা Load ফ্যাক্টর হলো হচ্ছে যে যেই 4.2 হাই এন্ডের যে ডিভাইসগুলো আছে, মানে যেগুলো হচ্ছে 6.9 জিবিপিএস 9.6 জিবিপিএস এর যে ডিভাইসগুলো আমরা দেখলাম অনেকগুলো অ্যান্টেনা, সেগুলোর আসলে রেডিয়েশন কি পরিমাণ, সেটা আসলে মানে যেটা হচ্ছে বাংলাদেশের বিটিআরসি যে রুলস অনুযায়ী যে সেটা রুলস মেনটেন করতেছে কিনা, মানে ডিবির যে একটা রেঞ্জ দেওয়া আছে যে হাউস হোল্ড ইউজের জন্য হচ্ছে একটা ফিক্সড একটা রেঞ্জ দেওয়া আছে যে এত বেশি হচ্ছে দেওয়া যাবে না, তো এইটা আসলে মেনটেন করতেছে কিনা। যেটি হচ্ছে যে দেখেন, নরমালি টিপলিংক যেটি ফলো করে, টিপলিংক ওয়ার্ল্ড ওয়াইড 165 প্লাস কান্ট্রিতে প্রোডাক্টগুলি কিন্তু আপনার ডিস্ট্রিবিউট করে থাকে। নরমালি অন্যান্য রাউটারের ক্ষেত্রে যদি কখনো আপনার যেটি বললেন যে রেডিয়েশনের যে কনসার্ন, টিপলিংক সবসময় রেডিয়েশন কনসার্ন এবং এটা যাতে মানুষের শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন না হয়, এটার জন্য যা কিছু প্রয়োজন তারা এই ডিভাইসগুলির ভেতর ইউজ করে। নরমালি যেটি হয় যে টিপলিংকের আপনি দেখবেন যে 5 জিবি অ্যান্টেনার ওপরে কিন্তু কোনো অ্যান্টেনা রাউটার এই মুহূর্তে বাজারে নাই, এবং একমাত্র এক্সেল টেকনোলজিস লিমিটেড আমরা কিন্তু শুধুমাত্র আমাদের রিজিয়নের জন্য প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি না, আমরা আমাদের ইউএস এবং ইউরোপ এবং আমেরিকার যে রাউটারগুলি আছে, ওই রাউটারগুলি নরমালি আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি, যাতে করে আমাদের দেশের যে রেডিয়েশনের প্রবণতা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, আমাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়। আমার কোশ্চেনটা ছিল যে আসলে রেডিয়েশনটা আসলে কত, মানে কত ডিবির মধ্যে হচ্ছে থাকতেছে। অ্যাকচুয়ালি হচ্ছে যেমন হচ্ছে কানাডাতে হচ্ছে সম্ভবত 18 ডিবি মেনটেন করার জন্য বলা হয়, ঠিক আছে, যে ম্যাক্সিমাম হচ্ছে 18 ডিবি মেনটেন করার জন্য বলা হয়। সেখানে হচ্ছে ইউএসএ তে সম্ভবত ম্যাক্সিমাম হয়তো বা সেটা 23, আই এম নট শিওর, এটা সম্ভবত 23 বা সামথিং এরকম একটা কিছু। আউটডোরের জন্য হচ্ছে 30 ডিবির উপরে হচ্ছে ইউজ করা যায় না। তো এই ডিভাইসগুলোর আসলে কোনটার ডিবি কত? আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে যে হোম লেভেলের ওয়্যারলেস রাউটারের জন্য কোনোটাই আসলে 3 ডিবিআই এর উপরে রিকমেন্ডেড না ইউরোপে, ঠিক আছে? তো এখন 18 ডিবি আপনি যেটা বলেছেন, না, আই থিংক আপনি একটু মানে আমার কোশ্চেনটা ধরতে পারেননি। আপনি যেটা বলছেন সেটা অ্যান্টেনা গেইনের কথা বলছেন 3 ডিবি, আমি টোটাল গেইনের কথা বলছি, মানে পাওয়ারটার কথা বলছি, যে ট্রান্সমিশন যে পাওয়ারটা, সেই ট্রান্সমিশন পাওয়ারটার কথা বলছি। ট্রান্সমিশন পাওয়ার এটা আসলে অ্যান্টেনা গেইন বা 3 ডিবি যেটা বলছেন অ্যান্টেনা, সেটার ফ্যাক্টর নাই এখানে। যেটা হচ্ছে মিলিওয়াটেও হচ্ছে হিসাবটা করা হয় আরেকভাবে, মিলিওয়াট বা 100 মিলিওয়াট
200 মিলিওয়াট বা 1 ওয়াট যে হিসাবটা থাকে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। এগুলোতে সব মিলিয়ে মিটিং যে এটা হচ্ছে 18 ডিবি ডেকোর, এবং টিপি লিঙ্ক এটা মেইনটেইন করে 15 to 20 এর ভিতরে থাকে। যেগুলো হচ্ছে হাই এন্ডের যে ডিভাইসগুলো আছে সেগুলো কি সেম এক্স সিরিজের যে জি, ডিভাইসগুলো আছে এগুলো কি এগুলো 18 এর মধ্যে ইনডোর, মেইনটেইন করে? যেগুলো ইনডোর এগুলোর জন্য মানে বিটুইন দিস 15 to 20, আর যেগুলো আউটডোর ওগুলো হচ্ছে যে বেস করে অ্যাজ পার মডেলের উপরে। ওকে, ঠিক আছে। সরি আর- মন্টি ভাই, একটু ইন্টারাপ্ট করলাম। আর আমি মন্টি একটু ভাই, সেশনের মাঝখানে যদি ইন্টারাপ্ট না করে তো ভালো হয়। সেশন শেষ করার পর একটা টাইম দিয়েন, আমরা কোশ্চেন অ্যানসার। এক্স্যাক্টলি, আমি সেজন্যই আবার একটু রিকানেক্ট করলাম। আসলে অনেকেই বলছিল যে এটা সেশনের পরে আমাদের এমনিতেও কোয়েশ্চেন এন্ড আনসার সেশন আছে সেশনের পরে। আপনাদের কোয়েশ্চেন গুলো যদি থাকে প্লিজ চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি এগুলো ওয়ান বাই ওয়ান ধরে আপনাদের সাথে শেয়ার করবো আবার পরবর্তীতে, ঠিক আছে? সো দ্যাট সেশনটা ইন্টারাপশনটা হবে না আর কি, কেমন? ঠিক আছে অমল, স্টার্ট করো। Amal boss. Then key feature of DECO M5, DECO M5 full and complete coverage. মানে আপনি যদি ডুপ্লেক্স বা ট্রিপলেক্স যে হাউসগুলি আছে এগুলির কথা চিন্তা করেন, যে অনেক সময় একটা ডিভাইস একটা রাউটার দিয়ে কভার করা সম্ভব নয়, সেক্ষেত্রে অনেকে হয়তো আমরা ইউজ করছি রেঞ্জ এক্সটেন্ডার। সো রেঞ্জ এক্সটেন্ডার গুলির ক্ষেত্রে যেটি হয় ফাস্ট রোমিনিং যে ফিচারটা সেটি হয়তো আমরা পাচ্ছি না, বাট ডেকোর ক্ষেত্রে সেই ফাস্ট রোমিনিং ফিচারটা আছে, যে কারণে আমরা হয়তো খুব সহজেই আমাদের যে ইন্টারনেট ব্যবহারটা সেই ব্যবহারটা করতে পারি। দেন অ্যান্টিভাইরাস এন্ড সিকিউরিটি। টিপলিং ডেকোর যে M5 যে রাউটারটি আছে এটির ভেতর 3 বছর 10 মাইক্রোর ফ্রি অ্যান্টিভাইরাস ফ্যাসিলিটি দেওয়া আছে, এবং প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে খুব সহজেই আপনি এখানে প্যারেন্টাল কন্ট্রোল বলতে যেটি বোঝাচ্ছি যে হয়তো আপনি আপনার বাচ্চারা হয়তো অনেক সময় পড়াশোনা করা বাদ দিয়ে হয়তো প্রতিনিয়ত মোবাইল চালাচ্ছে বা গেম খেলতেছে, তো আপনি হয়তো তাদেরকে বলেও হয়তো কিছু করতে পারছেন না। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে আপনি কিছু রুলস ক্রিয়েট করে দিবেন, যেটার মাধ্যমে তারা হয়তো নির্দিষ্ট কিছু সময় আপনি তাদেরকে বাইন্ড করে দিচ্ছেন যে এই ডিভাইসগুলি এতটুকু সময় থেকে এত সময় পর্যন্ত তারা ইন্টারনেট ইউজ করতে পারবে, এই সাইটগুলো তারা হোয়াইট লিস্টে পাবে, বাদ বাকি যে সাইটগুলি আছে তারা অ্যাক্সেস করতে পারবে না। Nice. দেন টিপলিকের আরো বেশ কিছু স্মার্ট হোম ওয়াইফাই ডিভাইস আছে, যেমন স্মার্ট ওয়াইফাই প্লাগ, এলইডি বাল্ব, এলইডি লাইট সুইচ, দেন হচ্ছে কাঁসা ক্যামেরা, যে ট্যাপো টিপলিং ট্যাপো, এই ধরনের বেশ কিছু ডিভাইস আছে। এরপর আমরা আরো কিছু প্রোডাক্ট এসএমবি লেভেলের কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এসএমবি লেভেলের যে আমাদের প্রোডাক্টগুলি আছে, এসএমবি ভাইয়া স্ক্রিনে মিনস দুটো হচ্ছে দাগ দেখা যাচ্ছে, দাগগুলো মুছে দিলে ভালো হয়। আমি দেখছি এটা। Why this? একটু সাথে থাকবেন। 7 মিনিট আছে, দেখো কবি করে তো। ওকে, আমি কন্টিনিউ করি। দাগটা আসলে মনে হয় খুব সম্ভবত হোস্টের ওইখান থেকে কোনো ছুড়েছে। তো এসএমবি প্রোডাক্ট যেটি আছে স্মল এবং মিড সাইজ বিজনেস। তো আমরা এত সময় যে প্রোডাক্টগুলি নিয়ে কথা বলছিলাম সেটি স্মল এবং যেটি হচ্ছে হোম অফিস এবং যেটা স্মল অফিস যেটি আছে সেটি নিয়ে কথা বলছিলাম। এখন হচ্ছে স্মল এবং মিড সাইজ বিজনেস। তো স্মল এবং মিড সাইজ বিজনেসের ক্ষেত্রে যেটি দেখা যায়, আমাদের যে কর্পোরেট অফিস বা কিছু হয়তো বড় পরিসরের অফিসগুলি আছে যেগুলিতে শুধুমাত্র সিঙ্গেল যে রাউটারগুলি আছে সেই রাউটারগুলি দিয়ে হয়তো ইন্টারনেটের চাহিদা প্রপারলি
কভার করা বা প্রপারলি সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স ডিভাইস ইউজ করে থাকি, যে ডিভাইসগুলোর ভেতরে বা এসএমবি যে প্রোডাক্টগুলি আছে সেটি হচ্ছে ম্যানেজ সুইচ, স্মার্ট সুইচ, পিওই সুইচ, আনম্যানেজ সুইচ, ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন আছে টিপি-লিংকের, ফারোস WISP লং রেঞ্জ ওয়্যারলেস সলিউশন আছে, অ্যান্টেনা এন্ড অ্যাক্সেসরিজ আছে, এবং জিপন ওএনইউ এখন আমাদের আছে, এবং জিপন ওএনইউর সাথে ওয়াইফাই রাউটার সহ জিপন ওএনইউ আমাদের টিপি-লিংকের লাইনআপে আছে। তো আমরা আজকে ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন নিয়ে কথা বলবো। ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন যেটির মাধ্যমে আপনি খুব সহজে সেন্ট্রালি আপনার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম মনিটর এন্ড ম্যানেজমেন্ট 100 EAPs ইন সিঙ্গেল অর মাল্টিপল সাইট। ওমেডা যে সফটওয়্যার বা যে সিরিজের যে আমাদের এপি গুলি আছে, এই এপি গুলি যে অন্যান্য কিছু ব্র্যান্ডের এপি আছে যেগুলির জন্য হয়তো আপনাকে আলাদা করে কন্ট্রোলার নেওয়া লাগে, যে কন্ট্রোলার মাধ্যমে আপনি পাইনি আমি একটু শুনতে পাই না, একটু রিপিট করবেন? আচ্ছা, ওকে। ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন যেটি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, মাঝখানে কিছু ওমাডা বিজনেস ওয়্যারলেস সলিউশন, এই সলিউশনের জন্য আমরা নরমালি একটা ফ্রি ওমাডা সফটওয়্যার ইউজ করে থাকি, যেটির মাধ্যমে 100 এপিকে একসাথে একই প্ল্যাটফর্মে কন্ট্রোল করা সম্ভব। সেটা সিঙ্গেল সাইট হতে পারে অথবা মাল্টিপল সাইট হতে পারে। দেন কনফিগার এন্ড অটোমেটিকলি সিনক্রোনাইজ ইউনিফাইড ওয়্যারলেস সেটিংস টু অল ইএপিস ইন দ্য নেটওয়ার্ক। খুব সহজেই দেখা গেল অনেক সময় কি হয় যে আমরা একই নেটওয়ার্ক অন্যান্য এপির ক্ষেত্রে যেটি হয়, আলাদা আলাদা এপিতে ঢুকে দেন হচ্ছে এপি গুলাকে জাস্ট SSID পাসওয়ার্ড ক্রিয়েট করে দেন ওটাকে ব্যবহার করতে হয়, আলাদা আলাদা সেটআপ করতে হয়। বা অনেকগুলো আছে যেগুলিতে হয়তো একটাকে আপনার মাস্টার এপি হিসেবে ইউজ করছে, বাদ বাকিকে স্লেভ হিসেবে ইউজ করছে। তো সেই ক্ষেত্রে ওমাডা যে এপিগুলি আছে সেগুলিকে ওমাডা যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব, এবং সবগুলা এপিকে জাস্ট আপনার একসাথে অ্যাড করে দেন আপনি একটা SSID ক্রিয়েট করে সেই SSIDটাকে আপনি চাইলে 5টা 10টা 15টা 20টা এপিতে SSIDটাকে বাইন্ড করে দিতে পারছেন, যার ফলে খুব সহজেই আপনার কনফিগারেশনটা সম্ভব হচ্ছে। আপলোড ফ্লোর প্ল্যান যেটা হচ্ছে নরমালি এখানে বোঝা যাচ্ছে যে দেখেন এখানে হয়তো একটা ম্যাপ দেওয়া আছে যে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আপনি প্ল্যান অ্যাড করতে পারেন সাইট দিয়ে, দেন হচ্ছে সাইটে কোন লোকেশনে কোন এপি গুলি আছে বা সেই এপি স্ট্যাটাস গুলিও সবসময় এখানে শো করবে ম্যাপের মাধ্যমে। যে কোনো এপি যদি লাইভ না থাকে, কোনো কারণবশত ডিসকানেক্ট হয়ে যায়, তখন সেটি রেড আইকন শো করবে। বাদ বাকি এপি গুলা কি হবে, জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে এপি গুলাতে প্রবলেম আছে, তখন আপনি খুব সহজেই ট্রাবল শুট গুলা করতে পারবেন। তাছাড়া নরমালি যেটি হয় এপি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এপি যদি আলাদা আলাদা করে আমরা কনফিগার করি, সেক্ষেত্রে যেটি হয় যে একটা এপি যদি ডিসকানেক্ট হয়েও যায় তো আমরা বুঝতে পারি না যে কোন এপিটা ডিসকানেক্ট আছে, কোন এপিটা পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা এপিকে ধরে চেক করতে হয়। বাট ওমাডা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই আপনি জাস্ট এক পলকেই বুঝে যাবেন যে হ্যাঁ আমার এই এপিটা ডাউন আছে, তখন আপনি সেই এপিটাকে ফার্মওয়্যার আপডেট হোক বা জিয়া মানে কি করলো জানেন? জিয়া আছে হ্যালো, হ্যাঁ আমরা কি ভাইয়া শুনতে পাচ্ছি? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ফাইন। হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো দেন যেটি বলছিলাম যে রিয়েল টাইম মনিটরিং, আমরা ওমাডা সফটওয়্যারের মাধ্যমে রিয়েল টাইম ডিভাইসগুলিকে মনিটরিং করতে পারবো। ইউজার কোন এপিতে কানেক্টেড আছে
বা কি ধরনের কি পরিমাণ ব্যান্ডউইথ আছে বা ইউজ হচ্ছে, এগুলা কম বেশি ইউজার যে মনিটরিং এর মাধ্যমে আমরা রিয়েল টাইম মনিটরিং করতে পারবো। দেন ওমাডা মেশ টপোলজি বা টেকনোলজি ইউজ করা হয়েছে, যে সেমলেস রোমেইনিং, দ্যাট মিন্স ফাস্ট রোমেইনিং যেটাকে আমরা বলি, যে রোমেইনিংটার খুব স্মুথলি হবে, আপনি রোমেইনিং কনফিগারেশনটা সহজে করতে পারবেন। দেন অনলাইনের মাধ্যমে আপডেট করতে পারছেন, অটোমেটিক ব্যাকআপ রাখতে পারছেন, শিডিউল করতে পারছেন, এবং ইজি ম্যানেজমেন্ট উইথ ওমাডা অ্যাপ। সহজে ওমাডা অ্যাপের মাধ্যমে আপনি আপনার এপি গুলাকে কন্ট্রোল এবং ম্যানেজ করতে পারবেন। দেন গেস্ট নেটওয়ার্ক উইথ ওয়াইফাই, ফেসবুক ওয়াইফাই, এসএমএস লগইন। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ব্যাকআপ সিস্টেমটা কেমনে করবে একটু যদি বলতেন কিছুটা। ব্যাকআপ সফটওয়্যারের ভিতরে ব্যাকআপের অপশন আছে, যে আপনার অনেক সময় থাকে না যে আমি হয়তো এপি গুলাকে কনফিগার করেছি, হয়তো 15টা বা 20টা এপি কে কনফিগার করেছি, নতুন একটা এপি কনফিগার করতে যেয়ে হয়তো আমার কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে, নেটওয়ার্কটা হয়তো সামহাউ প্রবলেম হচ্ছে, তখন আপনি ওই ব্যাকআপ ফাইলটাকে ইনপুট দিয়ে দিলেই জাস্ট প্রিভিয়াস যে সেটআপটা থাকবে সেই সেটআপটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ বুঝেছি, আমি মনে করছিলাম ওয়্যারলেস ব্যাকআপের কথা বলছি। আচ্ছা ঠিক আছে। ক্লাউড ম্যানেজমেন্ট। দেন গেস্ট ওয়াইফাই, গেস্ট নেটওয়ার্ক উইথ ফেসবুক ওয়াইফাই এন্ড এসএমএস লগইন, যেটাকে আমরা ক্যাপটিভ পোর্টাল হিসাবে হয়তো অনেকে জানি, যে ভাউচারের মাধ্যমে আপনি বা এসএমএস এর মাধ্যমে খুব সহজেই আপনার যে ওয়াইফাই হটস্পট বা যে জোন ক্রিয়েট করবেন সেই জোনগুলিকে কন্ট্রোল করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। ওমাডা ডিভাইসের কিছু মডেল এখানে দেওয়া হয়েছে, যে সিলিং মাউন্ট যে অ্যাক্সেস পয়েন্ট গুলি আছে, ইএপি 245, ইএপি 225, ইএপি 115, ইএপি 110, এগুলি হচ্ছে সিলিং মাউন্টের জন্য। এছাড়া আউটডোর অ্যাক্সেস পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে ইএপি 225 আউটডোর, ইএপি 110 আউটডোর, এবং আরেকটি মজার বিষয় যেটি হচ্ছে যে আমরা ওয়াল প্লেটের মাধ্যমেও এপি কনফিগার করতে পারি। আমাদের টিপি লিংকে ওয়াল প্লেটের মাধ্যমে এপি আছে, যেগুলি আপনি ওয়ালের সাথে অ্যাজ ইট ইজ যেমন সকেট গুলা থাকে, পাওয়ার সকেট, ওই রকম আপনি প্লাগ করে রাখবেন, এবং আপনার যখন ইন্টারনেট ইউজ করার প্রয়োজন হবে তখন হয়তো আপনি ওইখান থেকে ইথারনেট, যদি ল্যানে কানেক্ট করতে চান ইথারনেটের মাধ্যমে কানেক্ট করতে পারবেন, তাছাড়া ওয়্যারলেসলি তো এটা কানেক্ট করা যাবেই। সো এই এপি গুলোর মাধ্যমে খুব সহজে আপনি রুম, যখন অনেকগুলো রুম থাকে, হয়তো রুম ডিজাইন করবেন, তখন রুম ছোট ছোট হয়তো 10টা 15টা বা 20টা রুম বা 100 রুম ডিজাইন করবেন, তখন আপনারা এই ইএপি 225 যে ওয়াল, এটা বা ইএপি 115 যে ওয়াল আছে, এগুলির মাধ্যমে খুব সহজে ইন্টারনেট সার্ভিসগুলো দিতে পারেন। এখন আমরা দেখব টিপি লিংকের কিছু মেনু, কিছু সেটআপ বা রাউটার হার্ডেনিং কিছু পার্ট নিয়ে। নরমালি আমরা যখন রাউটারগুলিকে সেটআপ করি তখন আমরা উইজার্ডের মাধ্যমে সেটআপ করি। হয়তো এখানে যারা আমরা আছি এখন, আমরা সবাই রাউটার কনফিগার করতে পারি, বা রাউটার কনফিগারের সময় কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। তারপরেও আমি অনেকে থাকতে পারে যে হয়তো জানেন, জাস্ট দেখার জন্য দেখে যাচ্ছি। টিপি লিংক ম্যানুয়াল সেটআপ প্রসেস। নরমালি আমরা সবাই জানি যে টিপি লিংক রাউটারের ডিফল্ট লগইন আইপি অ্যাড্রেস থাকে 192.168.0.1। সুতরাং আমরা প্রথমত যেটি করব, যে আমরা যখন কনফিগারেশন করব তখন ওয়াইফাই এর মাধ্যমেও করতে পারি, ল্যান এর মাধ্যমেও করতে পারি। তো ল্যান এর মাধ্যমে করাটা সবসময় বেটার। তো ল্যান এর জন্য আমরা যেটি করব, রাউটারের ল্যান পোর্টে একটা ইথারনেট পোর্ট প্লাগ করব, এবং আরেকটা হচ্ছে আপনার ল্যাপটপ যেটি বা কম্পিউটার আছে সেই কম্পিউটারের যে ল্যান পোর্ট আছে সেই ল্যান পোর্টে কানেক্ট করব। করার পর দেন আমার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে দেন ওই ব্রাউজারে আমরা ডিফল্ট যে আইপি অ্যাড্রেসটি আছে সেই আইপি অ্যাড্রেসটি লগ ইন করব 192.168.0.1। এই আইপিটি দিয়ে দেন হিট করলে আমার নেটওয়ার্কের অপশনগুলি চলে আসবে। তো দেন আমরা অনেক সময় ওপেন করার সাথে সাথে ইউজার নেম পাসওয়ার্ড চাই। তো ইউজার নেম নরমালি টিপি লিংকের ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে অ্যাডমিন।
ভাবি তো আচ্ছা আমার সবার কাছে একটা রিকোয়েস্ট যে যখন আপনারা এই রাউটারগুলি কনফিগার করছেন তখন ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন ইউজ করছেন, অবশ্যই আপনারা রাউটার কনফিগারেশন শেষে অবশ্যই রাউটারের পাসওয়ার্ডটা যদি সম্ভব হয় ইউজার নেম পাসওয়ার্ড দুইটি চেঞ্জ করে দিবেন। না দিয়া কেন করবেন এটা আমরা আস্তে আস্তে হয়তো সামনে জানতে পারবো। বালাম তো বুঝিনি তো নরমালি অ্যাডমিন দিয়ে লগইন করার পর উইজার্ড আসে, তো আমরা উইজার্ডটাকে ফলো না করে যদি আমরা ফ্রেশ হই, নতুন হই, যে আমরা নতুন করে রাউটার কনফিগার করছি, তখন উইজার্ডটা ফলো করতে পারি। আদারওয়াইজ আমরা সরাসরি ম্যানুয়াল সেটআপে চলে যেতে পারি। তো ম্যানুয়াল সেটআপে যখন যাব তখন আমরা ফার্স্ট দেখব অপারেশন মোড। কিছু টিপি লিংকের কিছু মডেল আছে যে মডেলগুলোর অপারেশন মোড থাকে ওয়্যারলেস রাউটার, WISP, অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার। তো আপনি যে মোডে এটিকে কনফিগার করতে চাচ্ছেন সেই মোডটি সিলেক্ট করে দেন সেভে ক্লিক করবেন। দেন আপনি যাবেন নেটওয়ার্ক অপশনে, নেটওয়ার্ক অপশন থেকে যাবেন ওয়ানে যাওয়ার পর WAN এ গেলে দেন হচ্ছে আপনি কানেকশন টাইপ, আপনি নেটওয়ার্কটা এখানে ইউজ করতে চাচ্ছেন। নরমালি ডাইনামিক হতে পারে, PTPoE হতে পারে, স্ট্যাটিক আইপি হতে পারে। তো আপনার যে কানেকশন টাইপটি আছে সেই টাইপটি সিলেক্ট করে দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। নরমালি ইউজার নেম হতে পারে লাইক ABCD, দেন পাসওয়ার্ড হতে পারে ABCD123 পাসওয়ার্ড, দেন সেভ। তো আরেকটা বিষয় একটু বলি যে নরমালি অনেক সময় দেখা যায় যে আমরা রাউটার যখন কনফিগার করছি, কনফিগার করার পরে ইলেকট্রিসিটি চলে গেলে দেন হয়তো এরকম হচ্ছে যে রাউটারগুলি আবার আপ হতে সময় নিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা বিষয় আপনারা একটু রাউটারের ভিতর ফলো করবেন, রাউটারে লগইন করে যে কানেকশন মোড অলওয়েজ অন দেওয়া আছে কিনা। অনেক সময় দেখা যায় কানেক্ট ম্যানুয়াল এই জায়গাতে টিক চিহ্ন দেওয়া থাকে, বা কানেক্ট অন ডিমান্ড এটাও দেওয়া থাকে। তো কানেক্ট অন ম্যানুয়ালি যদি দেওয়া থাকে তাহলে যেটি হয় 15 মিনিট পর যে দেন রাউটারটা স্টেবল হবে। তো সেক্ষেত্রে নরমালি আমি সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করব যখন কানেকশনটা আপনি দিচ্ছেন তখন দেখে নেবেন যে কানেকশন মোডটা অলওয়েজ অন আছে কিনা, দেন আপনি সেভে ক্লিক করবেন। যদি সম্ভব হয়, যেহেতু PPPoE এর মাধ্যমে যখন রাউটার কনফিগার করা হয় তখন ব্যাক এন্ডে আমাদের যে মাইক্রোটিক বা যে রাউটারগুলি ব্যবহার করা হয়ে থাকে ম্যানেজেবল, সেই রাউটারগুলিতে DNS সার্ভার দেওয়া থাকে। সুতরাং অটোমেটিক PPP ইউজার নেম পাসওয়ার্ড দিলে অটো DNS সার্ভার পেয়ে যায়। সুতরাং এখানে আর DNS সার্ভার কনফিগার না করলেও চলবে। দেন আমরা যাব হচ্ছে ওয়্যারলেস কনফিগারেশন। ওয়্যারলেস কনফিগারেশনের সময় সবসময় ওয়্যারলেসটা ইনেবল থাকে। দেন আমরা SSID দিব। এখানে কানেকশন মোড দেখেন, কানেকশন মোড আছে 11 BGN মিক্স। BGN টা আমরা অলরেডি জানি যে BGN টা হচ্ছে জেনারেশন। অনেক সময় BGN কেন দিতে হয়, মিক্স কেন দিই আমরা, যে কোনো ডিভাইস হয়তো অনেক পুরাতন যেগুলি হয়তো B বা G সাপোর্ট করে, N সাপোর্ট করে না। কোনো ডিভাইস হয়তো N সাপোর্ট করে, B সাপোর্ট করে না। সুতরাং যাতে প্রত্যেকটা ডিভাইসই সাপোর্ট করে সেই কারণের জন্য আমরা অবশ্যই মিক্স মোড BGN ইউজ করি। দেন আমরা যেটি কথা বলছিলাম চ্যানেল, আমরা যেহেতু এটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমি দিয়ে দেখাচ্ছি, সুতরাং সিঙ্গেল ব্যান্ড রাউটারে আমরা অলরেডি জানি যে 11টা চ্যানেল ইউজ করা হয়ে থাকে। তার ভিতর মেইন চ্যানেল হচ্ছে 3টা। প্রথম চ্যানেল হচ্ছে 1, সেকেন্ড চ্যানেল হচ্ছে 6 এবং থার্ড চ্যানেল হচ্ছে 11। এই তিনটি চ্যানেল নরমালি বেশিরভাগ ইউজ হয়ে থাকে। তো যেহেতু আমরা জানি যে নরমালি আমাদের যে মাইক্রোওয়েভ ওভেন বা রেফ্রিজারেটর বা এই ধরনের ব্লুটুথ যে ডিভাইসগুলি আছে প্রত্যেকটা ডিভাইস 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট করে। সুতরাং ফ্রিকোয়েন্সি একটার সাথে আরেকটার ইন্টারাপ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সুতরাং আপনি যখন রাউটারগুলি কনফিগার করবেন, আপনি যদি ISP সাপোর্ট বা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন একটা বিষয় একটু করা যায় কিনা, যে ওয়াইফাই অ্যানালাইজার আছে যেটা আপনি প্লে স্টোর থেকে বা গুগল স্টোর যে প্লে স্টোর আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওয়াইফাই অ্যানালাইজারের মাধ্যমে আপনি দেখবেন যে ওই এরিয়াতে কোন চ্যানেলটা ফ্রি আছে। সুতরাং যে চ্যানেলটা ফ্রি পাবেন আপনি যদি সম্ভব হয় তাহলে সেই চ্যানেলটা দিয়ে দেন এটা ফিক্স করে দিবেন। যদি 6 চ্যানেল ফ্রি থাকে তাহলে আপনি চ্যানেলটা 6 দিয়ে দেন, যদি 11 পান তাহলে 11 দেন, যদি 1 থাকে তাহলে 1 দেন, দিয়ে দেন সেভ দেন। দেন চ্যানেল উইডথটা নরমালি আমরা জানি যে ডুয়াল সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলি ম্যাক্সিমাম হচ্ছে 40 মেগাহার্টজ।
এখন অথবা আমরা client-এর নরমালি প্রয়োজনে সবসময় দেওয়া থাকে 20 মেগাহার্জ বা অটো মোড দেওয়া থাকলে যেটি 40 মেগাহার্জ সাপোর্টিভ সেটা 40 মেগাহার্জ নিয়ে নিবে, যেটি 20 সেটা 20 নিয়ে নিবে। কিন্তু অনেক সময় যদি আমরা শুধু 40 দিয়ে দিই সেক্ষেত্রে যেটি হবে যে অনেক ডিভাইস আছে যেগুলো চ্যানেল উইড আপনার 20 মেগাহার্জ সাপোর্ট 40 মেগাহার্জ সাপোর্ট করে না, সুতরাং সেক্ষেত্রে তখন ওই ডিভাইসগুলি প্রবলেম হবে। সুতরাং আপনি যদি সম্ভব হয় 20ও রাখতে পারেন অথবা অটো রেখে সেভ দিয়ে দেবেন। দেন আমরা আসবো হচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি। সিকিউরিটিটা জাস্ট আপনি নরমালি যেটি করবেন WPA PSK, এটা হচ্ছে সিকিউরিটির জাস্ট একটা অপশন আছে যে নরমালি সিকিউরিটি জেনারেশন। অনেক সময় দেখা যায় যে এনক্রিপশন AES বা এগুলো আসলে বিশদ বিস্তারিত আলোচনা করতে হবে। তো আমরা যেহেতু সবাই অনেকক্ষণ ধরে সেশনে আছি, তো হয়তো পরবর্তীতে কোনো একটা সেশনে হয়তো আমরা এগুলা নিয়ে আরো একটা শুধুমাত্র টেকনিক্যাল সেশন করব। তো ওয়্যারলেস পাসওয়ার্ডের এইখানটাতে আমরা পাসওয়ার্ড দিব, দেন সেভ দিয়ে আমরা এটিকে কন্টিনিউ করব। দেন এখানে আছে হচ্ছে আপনার ডিএসসিপির ভেতরে জাস্ট আমরা এখানে নরমালি ডিএসসিপি লিস্ট নরমালি দেখবেন আমরা যারা মাইক্রোটিক ইউজ করি বা আইএসপি আছি তারা কি করি যে আমরা রাউটারের ভেতরে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করি বা পুল জেনারেট করি যে আমার এই পুলে এত থেকে এত আইপি গুলা ডিএসসিপি তে ব্রডকাস্ট করবে বা এতগুলা আইপি ডিএসসিপি তে পাবে। তো সেম অ্যাজ প্রত্যেকটা রাউটারের ভেতরেই এমন ডিএসসিপি অপশন থাকে যে অপশনগুলোর ভেতরে আপনি স্টার্ট আইপি অ্যাড্রেস ডিএসসিপি তে কোন আইপি থেকে শুরু করে কোন আইপি পর্যন্ত ম্যাক্সিমাম সে পাবে সেটা আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারি। এখন কারোর যদি দরকার থাকে যে না আমি ওয়াইফাই এর মাধ্যমে জাস্ট 10টা আইপি ইউজ করব ডিএসসিপি তে, বাদ বাকি যা আছে আমরা হয়তো স্ট্যাটিক ভাবে ইউজ করব, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এই জায়গাটাতে 100 সাপোজ রাখলেন 192.168.0.100 থেকে 192.168.0.110 110 বা 109, দ্যাট মিন্স 10টা আইপি আপনি ডিএসসিপির মাধ্যমে ব্রডকাস্ট করবেন বা ডিএসসিপির মাধ্যমে পাবেন, বাদ বাকি আইপি গুলো স্ট্যাটিক ভাবে বসিয়ে ব্যবহার করতে পারবেন। দেন এখানে অপশন থাকে ডিফল্ট গেটওয়েটা আমরা সবাই জানি যে রাউটার ডিফল্ট গেটওয়ে যে আইপি আছে সেই আইপিটাই থাকে। দেন হচ্ছে ডিএনএস সার্ভার। এখন আপনাদের অনেকে হয়তো কাউকে কনফিগার করেন যে রাউটারে জাস্ট পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড এবং ওয়াইফাই নেম পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে জাস্ট ওকে, বাট না, সেক্ষেত্রে কিছু জিনিস আমাদের একটু ফোকাস করা উচিত। সেটি হচ্ছে যখন আমরা নর্মাল রাউটারগুলি কনফিগার করব তখন অবশ্যই ডিএসসিপির ভেতরে ডিএনএস সার্ভারগুলি বসিয়ে দিব। নর্মালি যেটি হয় যে ডিএনএস সার্ভারটি কেন বসাবো, আপনি দেখবেন যে আপনি যখন আপনার রাউটারের ভেতরে মাইক্রোটিকের রাউটারের ভেতরে কনফিগার করছেন তখন কিন্তু পিপিপি একটা ইউজার নেম পাসওয়ার্ডের আন্ডারে কিন্তু ডিএসসিপি ডিএনএস সার্ভার দেওয়া থাকছে। সো ডিএনএস সার্ভার কিন্তু অটোমেটিক পিপিপি ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছেন, ফলে কি হচ্ছে আপনাকে কিন্তু আলাদাভাবে কনফিগার করা লাগছে না। সেম অ্যাজ প্রত্যেকটা শো লেভেল রাউটারের ভেতরে ডিএনএস অপশন থাকে যেখানে আপনি আইপি গুলো বসাবেন, বসানোর পরে যখন আপনি এই ওয়াইফাই এর সাথে কানেক্ট করবেন বা ল্যান এর মাধ্যমে ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করবেন তখন অটোমেটিক এই ডিএসসিপির ভেতর থেকে যে আইপি গুলি আছে পুল, সেই আইপি পুলের থেকে একটি আইপি পেয়ে যাবে এবং এই ডিএনএস সার্ভারটা পেয়ে যাবে। নরমালি যেটি হয় যদি ডিএনএস সার্ভারটা এখানে কনফিগার না করা থাকে সেক্ষেত্রে যেটি হয় যে ডিফল্ট যে গেটওয়েটা আছে এই গেটওয়েটাকেই তখন সে ডিএনএস সার্ভার হিসাবে ইউজ করে, যার ফলে আপনি যখন কোনো কিছু সার্চ করছেন বা কোনো সাইট ইউজ করছেন তখন ফার্স্ট সে নেম সার্ভারের কাছে রিকোয়েস্ট করে, নেম সার্ভারকে প্রথমে খোঁজে, তো নেম সার্ভার হিসেবে তখন সে পায় হচ্ছে ডিফল্ট গেটওয়েকে। ডিফল্ট গেটওয়ে কোনো নেম সার্ভার না, সুতরাং সে তখন আবার কি করে যে তার যে গেটওয়ে আছে তার গেটওয়ের কাছে ডিফল্ট গেটওয়ে তার যে যে আইপি অ্যাড্রেস আছে সেই এর আইপি অ্যাড্রেসকে রিকোয়েস্ট করে, দেন সে তার যে নেম সার্ভার আছে সেই নেম সার্ভার হয়ে দেন প্রসেস হয়ে দেন যে সময়টা লাগে, যদি আপনার ডিএনএস সার্ভারটা অটোমেটিক পেয়ে যায় আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ, তাহলে সহজে সেই যে প্রসেসটা এই প্রসেসটা বা ডিলেটা কম হবে, যার ফলে খুব সহজে স্মুথলি আপনারা ইন্টারনেটটি ইউজ করতে পারবেন। দেন এইখানে একটি অপশন আছে লিস্ট টাইম 120 মিনিটস। অনেকে হয়তো আমরা দেখি এটা কি, অনেকে জানি অনেকে জানি না।
লিস্ট টাইম বলতে হচ্ছে যে আমি যে রাউটারে যে ডিএসসিপি গুলা ব্রডকাস্ট করছি, এই ডিএসসিপি গুলার কত সময় পরে, সাপোজ আমি একটা মোবাইলে কানেক্ট করেছি, কানেক্ট করে আমি হয়তো আইপি পেয়েছি 192.168.1.100, তো আমি এই 100 আইপিটা যদি কনকারেন্ট ইউজও করতে থাকি, তাহলে হয়তো 10 মিনিট 15 মিনিট ইউজ করার পর হয়তো আমি মোবাইলটা বন্ধ করে দিলাম। তো পরবর্তীতে যখন 120 মিনিট হয়ে যাবে, তখন এই আইপিটা পুরোপুরি রিলিজ হয়ে যাবে। তখন যদি অন্য কোনো ডিভাইস এই সেম জায়গাতে সেম প্লেসে সে কানেক্ট করতে চায়, তখন হয়তো সে ওই ফ্রি আইপিটা পেয়ে যাবে। তো যার ফলে প্রত্যেক লিস্ট টাইমটা এক একজনের জাস্ট 4 ধরনের চাহিদা সে অনুযায়ী সেট করে। আর টিপি লিংকের ডিফল্ট থাকে হচ্ছে 120 মিনিট। দেন আমাদের কমন কিছু বিষয় প্রবলেমে পড়ি আমরা, যে রাউটারগুলি যখন আমরা ইউজ করতে করতে হয়তো 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে, তো আমরা রাউটারগুলিকে হয়তো প্রপারলি এখন সাপোর্ট বা সার্ভিস দিচ্ছে না, বা 6 মাস 8 মাস হয়েছে রাউটারগুলি হয়তো প্রপারলি সাপোর্ট সার্ভিস দিচ্ছে না। তখন সেক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, যে ফার্স্ট হয়তো নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন যে রাউটারগুলিকে ট্রাবলশুট করা যায় কিনা। সেক্ষেত্রে আপনি রাউটারের ফার্মওয়্যারটিকে ফার্স্ট আপডেট করে দিতে পারেন, এবং ছোট ছোট কিছু টিউনিং আছে এগুলি করে জাস্ট দেখতে পারেন যে প্রবলেমটা সলভ হয় কিনা। যদি সেক্ষেত্রে প্রবলেমটা না সলভ হয়, দেন আমরা এক্সেল টেকনোলজিস লিমিটেড আছি, যে আমরা এই রাউটারগুলিকে জাস্ট সার্ভিস ওয়ারেন্টি যেটা আছে যে প্রসেস দিয়ে থাকবো। তো রাউটারের ফার্মওয়্যার কিভাবে আপডেট করব সেটি আমরা একটু এখন দেখব। নরমালি আমাদের যে যখন আমরা রাউটারের ফার্মওয়্যার আপডেট করি, তখন আমরা পেছনে অবশ্যই একটা মডেল দেওয়া থাকে, মডেলের সাথে ইইউ, ইউএস, ইএন এরকম কিছু কোড ইউজ করা হয়। ইউ মানে হচ্ছে ইউরোপ, ইউরোপের এই রাউটারগুলি আমি আগেই বলেছি যে আমরা নরমালি ইউরোপ এবং আমেরিকার যে রাউটারগুলি আছে সেই রাউটারগুলি আমাদের দেশে ইম্পোর্ট করে থাকি। তো যে কারণের জন্য আপনি যখন ফার্মওয়্যার নরমালি যখন লগ ইন করবেন কোনো ওয়েবসাইটে tp-link.com ঢুকবেন, তখন /bd একটা অপশন আছে, আমি জাস্ট দেখাবো আপনাদেরকে ফার্মওয়্যারটা আপডেট কিভাবে করতে হয়, একটু পরে দেখাবো সরাসরি। তো দেন আপনি প্রথমত যেটি করবেন, যে অবশ্যই মডেলের পাশে থাকা ভার্সন এবং কান্ট্রি কোডটা দেখে নেবেন। ভার্সন যে ভার্সন আছে, আপনাকে ওই ভার্সনেরই যে লেটেস্ট ফার্মওয়্যারটি আছে সেই ফার্মওয়্যারটি ডাউনলোড করতে হবে, এবং যে কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোডের ফার্মওয়্যার ডাউনলোড করবেন। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম রাউটারগুলির ফার্মওয়্যার আপনি tp-link.com/en ইংল্যান্ডের যে ওয়েবসাইট আছে গ্লোবাল, সেই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। দেন আপনি এখানে আমরা দেখি tp-link.com এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব। দেন আমরা যাব হচ্ছে প্রথম সাপোর্ট থেকে ডাউনলোড সেন্টার। দেন আমরা যে মডেলটা আপডেট করব ফার্মওয়্যার, সেই মডেলটা সিলেক্ট করব, করে দেন তার ভার্সন লেটেস্ট ওই রাউটারের পেছনে যে ভার্সন দেওয়া আছে সেই ভার্সনটা আমরা সিলেক্ট করে দেন হচ্ছে ফার্মওয়্যারে ক্লিক করব। ফার্মওয়্যারে ক্লিক করার পর দেন আমরা যে লিংকটি আসবে, এটির ভিতর সব থেকে যে লেটেস্ট যেটি আছে সেটি আমরা জাস্ট সাইডে দেখলেই বুঝতে পারবো যে বিল্ড সাইডে একটা নাম্বার দেওয়া থাকে। প্রথমে শুরুতে যদি 17 থাকে তাহলে সেটা 17 সালের ফার্মওয়্যার, 18 থাকলে 18 সালের ফার্মওয়্যার, 19 থাকলে 19 সালের ফার্মওয়্যার। সুতরাং আমার যে লেটেস্ট ফার্মওয়্যারটি আছে আমি সেই ফার্মওয়্যারটি ডাউনলোড করে আপডেট করব। দেন আমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার পর দেন ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল। দেন আমরা যেটি করব, রাউটারের ভেতর ঢুকে সিস্টেম টুলস থেকে ফার্মওয়্যার আপডেট অপশনটিতে যাব, যে দেন এখানে চুজ ফাইল, আমি যে ডাউনলোড করেছিলাম ফাইলটি, সেই ফাইলটি চুজ ফাইলে ক্লিক করে আনজিপ করা ফাইলটিকে জাস্ট বিন যে ফাইলটি আছে সেই বিন ফাইলটি সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পর ফাইলটি দেখেন চলে আসছে বিন ফাইলটি। দেন আমরা আপগ্রেডে ক্লিক করলে কিছু সময় নিয়ে রাউটারটি আপডেট হয়ে যাবে। তো এইভাবেই আপনি খুব সহজেই রাউটারগুলিকে আপডেট করে নিয়ে দেন আপনার ট্রাবল শুটগুলি করে ফেলতে পারেন। দেন আমরা রাউটার হার্ডেনিং নিয়ে একটু কথা বলবো। নরমালি অবশ্যই আমরা যে প্রতিনিয়ত ওয়াইফাই রাউটারগুলো ইউজ করছি, সেক্ষেত্রে আমাদের কিছু
আমি সঠিক বুঝিনি, যদি আরেকবার বলতেন। রাউটারের পিছনে যদি কোনো কারণে মডেল নাম্বারগুলো মুছে যায় তখন জি, দেখার কোনো ওয়ে আছে কিনা? সেক্ষেত্রে আপনি রাউটারের, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সেক্ষেত্রে আপনি রাউটারে ঢুকবেন ডিফল্ট গেটওয়ে দিয়ে, ঢুকে দেন হচ্ছে সিস্টেম টুলস থেকে ফার্মওয়্যার অপশনে যাবেন, গেলে দেখেন এখানে আপনার মডেলের পাশে ভার্সন দেওয়া আছে, ঠিক আছে, হার্ডওয়্যার ভার্সন। সুতরাং এই মডেল এবং এই ভার্সনটা দেখে আপনি রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করে নেবেন। কিন্তু ভাই এখানে তো ঠিক আছে, ইউটা তো লেখা নাই, ইউ যে একটা অপশন ছিল না, ইউ। যদি কোনো কিছুতে ইউ বা ইএন বা ইউএস যদি না থাকে, সেক্ষেত্রে সরাসরি আপনি /en এর যে সাইট আছে, ইএন থেকে ফার্মওয়্যার ডাউনলোড করে দেন আপডেট করে দিলে হয়ে যাবে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম ভাই, আমি খুলনা থেকে বলছি। আমি একটু ডিস্টার্ব করব, এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। জি, আমি খুলনা থেকে বলছিলাম। আমার একটা আইএসপি আছে, আমার আইএসপি নাম হচ্ছে আরএসবি নেটওয়ার্ক। তো আমার প্রায় 450 মতো কারেন্ট ইউজার আছে, হোম ইউজার ম্যাক্সিমাম। তো আমি আমার ইউজারদেরকে ম্যাক্সিমামই দিয়েছি প্রায় 300 মতো দিয়েছি হচ্ছে গিয়ে WR 841 যে মডেলটা। ওকে ফাইন। তো আমার এখান থেকে সমস্যাটা হচ্ছে কি, ম্যাক্সিমাম ইউজারের কমপ্লেইন দিচ্ছে যে এদের রাউটারটা গরম হয়ে যাচ্ছে, হ্যাং হচ্ছে, তারপরে ঠিকমতো ডাটা পাস করছে না। তো তারা ম্যাক্সিমাম ইউজার কি আমাকে কমপ্লেইন দিচ্ছে এভাবে তারা রাউটার চালাবে না। তো তারা আরেকটা রাউটারের দিকে ঝুঁকে পড়ছে। ওয়েব লিগ নামে একটা রাউটার এসেছে 4 অ্যান্টেনা, এবং এটা দামও নাকি কম, 1500 বা সামথিং 1500-1300 এরকম এভারেজ দিয়ে। তো এটার প্রাইসিংটা বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি করতে পারি বলেন? ম্যাক্সিমাম ইউজারই আমাকে কমপ্লেইন দিচ্ছে। আমি এখানে একটু পরে যে হার্ডওয়্যার যে পার্টটা নিয়ে আমি কথা বলা শুরু করেছি, এই পার্টগুলো জাস্ট আপনি একটু ফলো করেন, করার পর দেন আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে এই যে আপনি যে প্রবলেমটা পাচ্ছেন সেই প্রবলেমটা কিভাবে সলিউশন হবে। না, ওদের মেইন প্রথমত যেটি করব যে রাউটার হার্ডেনিং এর ভেতর প্রথমে আমরা যেটি বলেছি, অবশ্যই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিব। দেন ডিফল্ট যে পোর্ট নাম্বার আছে, যদি আমরা সম্ভব হয় পোর্ট নাম্বারটি চেঞ্জ করে দিব। সেক্ষেত্রে যে কেউ চাইলেই হয়তো ওই আইপি অ্যাড্রেস দিয়ে জাস্ট সহজেই রাউটার লগইন করতে পারবে না। দেন চেঞ্জ দ্য ডিফল্ট আইপি অ্যাড্রেস অফ ল্যান। ল্যানের যে আইপি অ্যাড্রেস থাকে সেটি হচ্ছে ডিফল্ট আইপি অ্যাড্রেস। যদি সম্ভব হয় আমরা 192.168.0.1 এর জায়গায় 192.168.0.2 থেকে শুরু করে 254 ভেতর যে আইপি গুলি আছে সেইগুলি ইউজ করতে পারি। দেন যেটি হচ্ছে যে আমি ওই যেটি বললাম যে ডিফল্ট গেটওয়ে হিসেবে আমরা অবশ্যই 192.168.0.1 কে না রেখে এটিকে 192.168.0.2 থেকে 254 ভেতর যে কোনো একটা আইপি গেটওয়ে হিসেবে ইউজ করব, শুধুমাত্র আমাদের সিকিউরিটি ইস্যুর জন্য। সেই ক্ষেত্রে যেটি হয়, অনেকে যেটি করে রাউটার রিমোট যে অ্যাড্রেস গুলি আছে, রিমোট অ্যাড্রেসের জায়গায় রিমোট অ্যাড্রেসের ওইখানে 255.255.255.255 দিয়ে রাখে, যাতে করে যে কোনো আইপি যে ওখানে পাক না কেন সেই আইপিতে সরাসরি হিট করতে লগইন করে সে রিমোটলি সাপোর্টগুলো যেন দিতে পারে। তো সেই ক্ষেত্রে যদি পসিবল হয় অবশ্যই আপনারা রাউটারের ভেতরে রিমোট যে আইপি অ্যাড্রেসের ওইখানে যে কোনো একটা স্ট্যাটিক ভাবে আইপি বসিয়ে দিবেন, যে আইপিটা দিয়ে শুধুমাত্র ওই রাউটারটাকে রিমোটলি ম্যানেজ বা মনিটর করা সম্ভব হয়। লোকাল ইউজার যে খারাপ, চেঞ্জ করতে কত লাগবে, পরে রিমোটে ঢোকাও না। দেন আমরা ম্যাক যে লোকাল যেটি আছে, ম্যানেজিং গেস্ট নেটওয়ার্ক, গেস্ট ওয়াইফাই নেটওয়ার্ক, তো এগুলি আছে পরবর্তী স্লাইডের মাধ্যমে আমরা দেখব। তো চেঞ্জ ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে করব, সিস্টেম টুলস থেকে পাসওয়ার্ডে যাব, দেন ওল্ড ইউজার নেম পাসওয়ার্ড দিব, দেন নিউ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ করে দিলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ ডিফল্ট পোর্ট নাম্বার, যে পোর্ট নাম্বার এবং যেটা রিমোট ম্যানেজমেন্ট যে আইপি অ্যাড্রেস, যদি সম্ভব হয় আপনারা পোর্ট নাম্বারটা 80 থাকে নরমালি ডিফল্ট, যদি সম্ভব হয় এটাকে চেঞ্জ করে দিবেন। এবং যদি সম্ভব হয় এই যে 255 4 আছে, এইটি নরমালি ইউজ করে সবাই রিমোট ম্যানেজমেন্টের জন্য, এটি বাদ দিয়ে যদি সম্ভব হয় শুধুমাত্র যে কোনো একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য, যেটির মাধ্যমে শুধু আপনি রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন। তাহলে যেটি হবে যে যদি কেউ আপনার রাউটারটি কোনো কারণবশত ঢুকেও
থাকে বা কানেক্ট হয়ে যায়, সে যেন ডিফল্ট আইপি অ্যাড্রেস বা ডিফল্ট পোর্ট দিয়ে বা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যেন লগ ইন করে কোনো ধরনের আপনার সার্ভিসটাকে ইন্টারাপ্ট না করতে পারে। দেন সেম অ্যাজ ল্যান আইপি অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করবো এখানে। দেন রিমোট ম্যানেজমেন্ট যেটি বলছিলাম, আইপি অ্যাড্রেসটা যদি সম্ভব হয় স্ট্যাটিক করে যে কোনো একটা আইপি দেওয়ার চেষ্টা করব। এখানে ম্যানেজমেন্ট রুলস, লোকাল ম্যানেজমেন্ট থেকে ম্যানেজমেন্ট রুলসের ভিতরে একটি অপশন আছে যে অল, তার মানে যে কোনো ম্যাক কি এই রাউটারটাকে ম্যানেজ করতে পারবে। সাপোজ আমি এই রাউটার আপনার নেটওয়ার্কের ভেতর জাস্ট ওয়াইফাই কানেক্ট করলাম, করার পর আমি চাইলে রাউটারে ঢুকে ম্যানেজ করতে পারবো। যদি আপনি অনলি দিয়ে দেন, তাহলে অনলি দিয়ে যদি এখানে ইওর পিসির ম্যাক অ্যাড্রেস আর যে কোনো একটা ম্যাক অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে শুধুমাত্র ওই ম্যাক অ্যাড্রেসের ডিভাইস ছাড়া এই রাউটারটাকে সে কন্ট্রোল করতে পারবে না, কনফিগার করতে পারবে না বা ঢুকতে পারবে না। মানে ভালো ক্লায়েন্ট হিসেবে সে এটা করতে পারবে। দেন গেস্ট নেটওয়ার্ক, গেস্ট নেটওয়ার্ক প্রত্যেকটা রাউটারের ভেতরেই আছে। তো আমরা নরমালি যেটি করি, শুধুমাত্র ওয়াইফাই এর যে মেইন যে ওয়াইফাই নেম পাসওয়ার্ডটি থাকে, সেই নেম পাসওয়ার্ডটি দিয়ে আমরা বাদবাকি পরবর্তী যে গেস্ট নেটওয়ার্ক সেটিকে ইনেবল করি না। তো সেক্ষেত্রে গেস্ট নেটওয়ার্কটাকে অবশ্যই ইনেবল করবেন। এর কারণ হচ্ছে গেস্ট নেটওয়ার্ক যখন আপনি ইনেবল করবেন, তখন আপনার গেস্ট শুধুমাত্র সে অ্যাজ এ গেস্ট হিসাবেই ডিভাইসগুলিকে ইউজ করতে পারবে। সে আপনার রাউটারের ভেতরে যে ডিফল্ট যে লগইন অপশনগুলি আছে সেগুলিকে পাবে না, এবং চাইলে আপনি এখানে খুব সহজেই গেস্টের জন্য ব্যান্ডউইথও কন্ট্রোল বা লিমিট করে দিতে পারবেন। দেখুন এখানে একটি অপশন আছে অ্যালাউ গেস্ট টু অ্যাক্সেস মাই লোকাল নেটওয়ার্ক। এটি যদি ডিসেবল থাকে তাহলে গেস্ট ইন্টারনেট পাবে, সব ঠিক আছে, কিন্তু সে আপনার লোকাল নেটওয়ার্কে কোনোভাবেই ঢুকতে পারবে না। গেস্ট নেটওয়ার্ক আইসোলেশন করে দিতে পারেন, গেস্ট নেটওয়ার্ক ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। আপনি জাস্ট চাইলে এখানে হয়তো 512 kbps ব্যান্ডউইথ গেস্টের জন্য ইনেবল করে বা অ্যালাউ করে দিতে পারেন। এবং গেস্ট অ্যাক্সেস টাইম আপনি শিডিউল করে দিতে পারেন, গেস্ট যদি আসেও সেই সময় থেকে এই সময়ের বাইরে ইন্টারনেট ইউজ করতে পারবে না। দেন ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট। অনেক সময় যেটি হয় যে আমরা প্রতিনিয়ত যে রাউটারগুলি ইউজ করি, রাউটারগুলি ইউজ করার সময় অনেক এসএসআইডি ব্রডকাস্ট করতে থাকে। সুতরাং আমি হয়তো দেখলাম যে এখানে একটা ইউজার একটা ওয়াইফাই আছে, সো আমি ওই ওয়াইফাইটা কানেক্ট করতে চাচ্ছি। তো যখন আমি কানেক্ট করতে চাই তখন কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা রাউটার কিন্তু প্রতিনিয়ত ওয়্যারলেস এসএসআইডি ব্রডকাস্ট করতে থাকে। যখন ব্রডকাস্ট করতে থাকে তখন কিন্তু তার প্রসেসটা বাড়তে থাকে এবং মেমোরিটাতে ক্যাশগুলো মেমোরিতে জমা হতে থাকে। তো যখন রাউটারের প্রসেস বেড়ে যাচ্ছে এবং ক্যাশগুলি জমা হয়ে যাচ্ছে, তখন দেখা যায় একটা সার্টেন পিরিয়ড পরে যে রাউটারগুলি হয়তো গরম হয়ে যাচ্ছে বা হ্যাং করছে এবং অন্য কোনো ডিভাইস হয়তো কানেক্ট করতে পারছে না বা এই ধরনের প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করে। তো যদি সম্ভব হয় আমরা এসএসআইডি ব্রডকাস্টটাকে ডিসেবল করে দিব। যদিও এটা করলে যেটি হবে যে হয়তো ইউজারের হ্যাসেল ফেস করবে, কারণ সে ভাববে যে আমার ওয়াইফাই তো এসএসআইডি শো করে না, আমি কিভাবে কানেক্ট করব। তো এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন যদি অসুবিধা হয়। দেন যে ডিপ লিঙ্কের যে একটি অ্যাপস আছে সেটি হচ্ছে তেতার অ্যাপস। তেতার অ্যাপসের মাধ্যমেও আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে এই তেতার অ্যাপস ইউজ করে জাস্ট রাউটারগুলিকে কনফিগার করে ফেলতে পারেন। এক্ষেত্রে আপনি রাউটারের পেছনে থাকা যে ডিফল্ট ওয়াইফাই নেম আছে, পাসওয়ার্ড আছে, ওটি দিয়ে মোবাইলে কানেক্ট করে নেবেন। দেন তেতার অ্যাপে ঢুকে নেক্সট স্টেপগুলো ফলো করে আপনি অ্যাপসের মাধ্যমে ডিপ লিঙ্কের রাউটারগুলিকে কনফিগার করতে পারবেন। তো তেতার অ্যাপসের মাধ্যমে যেটি হবে, আমি স্কিপ করে যাচ্ছি, আসলে অনেক সময় হয়ে গেছে। ইজি আপডেট এন্ড কন্ট্রোল ক্লাউডের মাধ্যমে আপনি খুব সহজে আপডেট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, নেটওয়ার্ক সেটিং করতে পারবেন, লাইভ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করতে পারবেন। দেন হচ্ছে স্মার্ট ম্যানেজমেন্ট এন্ড তেতার অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন। দেন ওয়ান অ্যাপ মেনি ডিভাইস, তেতার অ্যাপস এর মাধ্যমে আপনি একসাথে অনেকগুলা ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। যেমন নরমালি রাউটারগুলি তো আমরা রাউটারে কনফিগার করতেই পারি, আপনি তেতার অ্যাপসে দেখি, তেতার অ্যাপসে আপনি ওয়াইফাই রাউটার কনফিগার করতে পারবেন, ডিএসএল এক্সডিএসএল মডার্ন রাউটার যেটি এডিএসএল হতে পারে রাউটার কনফিগার করতে পারেন, রেঞ্জ এক্সটেন্ডার কনফিগার করতে পারবেন, এপি কনফিগার করতে পারবেন। সুতরাং একটা অ্যাপসের মাধ্যমেই মাল্টি ডিভাইসকে আপনি কনফিগার করতে পারবেন।
তার জন্য যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে অবশ্যই ডিভাইসের ফার্মওয়্যার লেটেস্ট যেটা রিকোয়ারমেন্ট আপনার যে সব টিপি লিংকের যে রাউটারগুলি আছে এগুলি আসলে তেতার অ্যাপ সাপোর্ট করে না, কিছু কিছু ডিভাইস বাদে ম্যাক্সিমাম ডিভাইসগুলি তেতার অ্যাপ সাপোর্ট করে। এটার জন্য অবশ্যই আপনার রিকোয়ার্ড সিস্টেম হতে হবে iOS 9.0 অর লেটার এবং অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে 4.3 অর লেটার। তো এই ছিল। আর একটা বিষয় একটু আসলে দেখাতে হবে, জাস্ট আমি যাচ্ছি। শিডিউল রিবুট। requirement device firmware latest version required system iOS 9.0 later Android 4.3 or মানে iOS আছে আর হলো আরেকটি বিষয়, আচ্ছা ওকে শেষ লাইক শেষ। তো আমরা এখানে দেখছি tiplink.com/ena আমি ঢুকেছি। তো টিপলিংক যেহেতু 165টা দেশে টিপলিংকের প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে থাকে, সুতরাং আমরা যদি নরমালি tiplink.com এ ঢুকি তাহলে দেখব যে এইখানে আপনার tiplink.com/bd চলে আসে। সুতরাং আমরা অবশ্যই রাউটারের পেছনে থাকা যে ডোমেইনটি আছে, কান্ট্রি ডোমেইনটি আছে সেটি ইউজ করব। যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা ইএন ইউজ করে গ্লোবাল যে ওয়েবসাইট আছে সেটিতে ঢুকব। ঢোকার পর আমরা সাপোর্টে যাচ্ছি। টিপলিংকের প্রতিটা প্রোডাক্টেরই ইমুলেটর দেওয়া থাকে টিপলিংকের ওয়েবসাইটে, সুতরাং আপনি ইমুলেটরের মাধ্যমে খুব সহজেই রাউটারের কনফিগারেশনগুলো দেখে নিতে পারেন। টিপলিংক ইমুলেটরে গেলাম, দেন আমি যে কোনো একটা ইমুলেটর কি আচ্ছা C9 যে কোনো একটা ভার্সনে ঢুকুন। আর দেব না না, হ্যাঁ ইউজার নেম পাসওয়ার্ড আর দেব না, অ্যাডভান্স। ওকে, দেন আমরা যাব হচ্ছে সিস্টেম টুলস। সিস্টেম টুলস এর থেকে ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এখান থেকে আমরা ফার্মওয়্যারটাকে আপডেট করতে পারবো। এখন যেটি একটা বিষয় সেটি হচ্ছে যেটি বলছিলাম যে নরমালি ষোলো লেভেলের যে রাউটারগুলি থাকে সেই রাউটারগুলির আপনার লেটেস্ট ভার্সনগুলো তো ওটাই আপডেট ক্যাশ মেমোরি থাকে অনেক কম, যেটা ওয়াইফাই 6 বলেন বা এসএস সিরিজের যে রাউটারগুলি বলেন সেগুলির ক্ষেত্রে অনেক বেশি। তো এই অনলি সামান্য কিছু এমবি থাকে যেটা হচ্ছে নরমালি ক্যাশ মেমোরি হিসাবে ইউজ করে বেসিক লেভেলের বা ষোলো লেভেলের রাউটারগুলিতে। সেক্ষেত্রে যেটি হয়, আমরা যখন প্রতিনিয়ত কোনো কিছু ব্রাউজ করছি সেই লগগুলি জমা হচ্ছে, এসএসআইডি প্রতিনিয়ত ব্রডকাস্ট করতে থাকে, সেই ক্যাশগুলি জমা হচ্ছে। সুতরাং এই প্রত্যেকটা ক্যাশ যখন জমা হয়ে যায় তখন ক্যাশ মেমোরিটা ফুল হয়ে যায়। ক্যাশ মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আর হয়তো রাউটার চলতে চলতে হ্যাং করতেছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা নরমালি দেখা যায় 2 দিন বা 3 দিন বা 4 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ পর যে বা কোনো ইউজারের উপর বেস করে যে রাউটারের আন্ডার ইউজার সংখ্যা বেশি ঠিক সেই রাউটার হ্যাং বা এই প্রবণতাটা বেশি দেখা থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলে রাউটারের যে রিবুট যে অপশনটি আছে আমরা যাই রিঅ্যাকশন যদি ভালো পাস করে তাহলে কি হবে, তাহলে তো সাড়ে গেলে মানে এলাম না অবশ্যই এর মধ্যে অনেক কম আছে। সরি আমি কইলাম 97 জন না 87 এটা কোন লোক আমার জিয়াউদ্দিন বিকসাঙ্গ আমি যে আরো কিছু বিষয় দেখাবো টাইমিং ভাইয়া শুরু করেন। হ্যাঁ হ্যাঁ ওকে। তো যেটি বলছিলাম যে এই ধরনের, আচ্ছা সবাই মনে হয় অলরেডি 48 জন আসছে।
একটু আমরা দেখি আর একটু জাস্ট এই টাইম শিডিউলিংটা দাও। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কি আমার হ্যালো জি, সেটা হচ্ছে কি আমি আপনার এই যে একটু আগে আপনাকে বললাম মডেলটা হচ্ছে WR9401। হ্যাঁ, এই রাউটারটাতে সমস্যা আমার আইএসপি তে সমস্যা নাকি আমার সমস্যা আমি বুঝি না। তার আগে আমি আইএসপি চেঞ্জ করছি। মানে আমার রাউটারে হচ্ছে কি ওরা যখন কানেকশন দেয় 8-10 দিন খুব ভালো চলে, কোনো কমপ্লেন নাই। তারপরে আবার দেখা যাচ্ছে কমপ্লেন শুরু হয়। তো এখন হচ্ছে কি যেমন আমি এখন আপনার ল্যান দিয়ে চালাচ্ছি, ল্যান দিয়ে চালালে কোনো সমস্যা হয় না, ওয়াইফাই দিয়ে চালাইলে হয় কি ওয়াইফাই চলতেছে 8-10 ঘন্টা খুব ভালো চললো, এরপরে আর হচ্ছে কি কোনো ফেসবুক পেজে আমি ঢুকলাম খুব স্লো, মানে সব দিক দিয়ে স্লো থাকে। এই শিডিউলিংটা আবার যখন করে রিপোর্ট দিতে দিই হবে। তখন দেখা যাচ্ছে এটা Scheduling। ঠিক হয়ে যাচ্ছে। সিস্টেমে আইএসপি বলতেছে ওদের সমস্যা না। নরমালি ছোট লেভেলের যে রাউটারগুলি থাকে সেগুলির Schedule, মেমোরির schedule, সংখ্যা থাকে time খুবই schedule। কম। ঠিক আছে, দিনে একবার করে ষোলো লেভেলের কিছু যে সিনেম্যাটিক কিছু রাউটারের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা তো যে কারণের জন্য আপনি জাস্ট আমি ওই টিপস নিয়ে একটু এখন কথা বলছি, যেটির জন্য আপনি নরমালি যেটি করতে পারেন যে রাউটারের যে ভেতরে লগ ইন করে দেন আমরা আসলে কন্টিনিউ করি, জাস্ট রাউটারের ভেতর Thank you. লগ ইন করে দেন হচ্ছে আমরা সিস্টেম টুলসে ঢুকবো। সিস্টেম টুলস থেকে জাস্ট আমরা যাব হচ্ছে রিবুটে ক্লিক করে এইখানটাতে নরমালি শিডিউলটা থাকে ডিসেবল। তো আপনি জাস্ট ইনেবল যে অটো রিবুট সেইখানটাতে এখানে শিডিউল করে দেন যে প্রতিদিন যে সময়টা হয়তো আপনি ইন্টারনেট ইউজ করছেন না ওই সময়টা আপনি সিলেক্ট করে দেন। সেটা হতে পারে ভোর 4টা বা 5টা বা 3টা। আপনি যদি চান হ্যাঁ ভোর 4টায় প্রতিদিন এই রাউটারটা অটোমেটিক রিবুট নিয়ে নিবে। তো সেক্ষেত্রে যেটি হবে যে আপনার রাউটারের যে ক্যাশগুলি আছে সেই ক্যাশগুলি বা যতগুলি প্রসেস জমা হয়েছে প্রত্যেকটা ক্যাশ ক্লিন হয়ে গেল। তো যখন ক্যাশগুলি ক্লিন হয়ে গেল আপনি যেটি বলছিলেন যে রাউটারে যখন রিবুট করছেন তখন আবার স্মুথলি যাচ্ছে, তো এটার হয়তো আপনার ইউজারের সংখ্যা অনেক বেশি বা কানেক্টেড ডিভাইস সংখ্যা বেশি, যে কারণের জন্য এই প্রবণতাটা হয়তো দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনি জাস্ট শিডিউল রিবুটটা চালু করে দেন। আমার ম্যাক্সিমাম ইউজার হচ্ছে 3 জন, আমার টিভি চলে আর হচ্ছে আমার ল্যাপটপ আর মোবাইল, আর কিছু না। ওকে ওকে ফাইন। না সেক্ষেত্রে যেটি হচ্ছে টিভি হচ্ছে স্মার্ট টিভি তাই তো? জি স্মার্ট টিভি। ওকে ফাইন। তো সেক্ষেত্রে আপনি যেটি করবেন জাস্ট সিস্টেম টুলস থেকে রিবুটে যাবেন, রিবুট থেকে জাস্ট শিডিউল রিবুট দিয়ে দেন সেভ দিয়ে দেন। অবশ্যই সেভ দেওয়ার আগে টাইম সেটিংসটা দেখে নিবেন যে টাইম সেটিংসটা GMT+6 আছে কিনা, যেটা আস্তানা ঢাকা এটা দিয়ে জাস্ট সেভ দিয়ে দেবেন, দিয়ে দেন আপনি শিডিউল রিবুটটা চালু করে দেন। আমার মনে হয় যে প্রবলেমটা আপনি প্রতিনিয়ত ফেস করেন যে একদিন 2 দিন বা 3 দিন বাদে যে রাউটার পাওয়ার অফ অন করলে দেন প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, সেই প্রবণতাটা আর থাকবে না। সিলেক্ট ডে থাকবো না এভরিডে? এভরিডে। থ্যাংক ইউ। ওকে, তো এটাই ছিল মূলত আজকের আমাদের টোটাল সেশনটা। এখন আমরা হচ্ছে কোশ্চেন এবং অ্যানসার সেশনে যাব। তো কারোর যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আর যে ওয়াইফাই 6 যে স্লাইডটা তার পিছনে যাওয়া যাবে? আমি আপনাদের ফিলিং এর দুইটা ডিভাইস ইউজ করি, একটা হচ্ছে ওয়াইফাই রাউটার আর একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। তো দেখা যাচ্ছে দুইটা ডিভাইসে একই সমস্যা, সেটা হচ্ছে রিস্টার্ট দিতে হয়, প্রতিদিনই রিস্টার্ট দিতে হয়, না হলে সে লিংক ছেড়ে দেয়। অনেক সময় দেখা যায় কি সর্বোচ্চ 10টা কি 12টা ডিভাইস যখন কানেক্ট হয় তখনই দেখা যাচ্ছে সেম প্রবলেমটা ক্রিয়েট হয়, আবার রিস্টার্ট দেওয়া লাগে, তাও পাওয়ার রিস্টার্ট তখনই সে আবার রিকানেক্ট করতে পারে। এটা কি মানে ফিক্সেবল কিনা আপনাদের এই প্রবলেমটা? এই ক্ষেত্রে আপনি মডেল ঠিক সমস্যা, আপনার যে সমস্যা আমারও সে একই সমস্যা। ভাইয়া আমার একটু প্রবলেম ছিল, বলা যাবে? আচ্ছা
ফার্স্ট হ্যাঁ মনে হয় একটা একটা কোশ্চেনের আনসার দিয়ে দিলে ভালো হয়, নাহলে কি হয় কি আমরা কেউ সবাই এক এক করে কথা বলি, এক একজন করে এক একটা প্রশ্ন করি ভাই। সেটাই। আচ্ছা ভাইয়া তাহলে আমারটা একটু শোনেন। আচ্ছা আমরা অলরেডি একটা পেয়েছি, জাস্ট এটাকে একটু করি যে সেক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে শিডিউল রিবুটটা আপনি চালু করে দেন এবং যে ছোট ছোট যে টিউনিং গুলো আমি বললাম জাস্ট এই টিউনিং গুলো একটু করে দেন এবং রাউটারে যদি ফার্মওয়্যার আপডেট না থাকে অবশ্যই আপডেট করে দেন আবার রিকনফিগার করে একটু ট্রাই করে দেখেন, আমার মনে হয় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ফার্মওয়্যার আপডেট করছি তারপরে হচ্ছে না, বাট শিডিউল রিবুটটা তো আসলে আমার মনে হয় না সলিউশন, কারণ হচ্ছে অন্য ডিভাইস অন্য অ্যাক্সেস পয়েন্ট, যেমন আমি আসুসের অ্যাক্সেস পয়েন্ট ইউজ করছি, কোনো রিস্টার্ট দেওয়া লাগে না, কিন্তু টিপি লিংকের এই ডিভাইস দুইটা ডিভাইসই আমার অ্যাক্সেস পয়েন্ট এবং ওয়াইফাই দুটোটা ডিভাইসই সেম সমাধান একটাই, আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, ওই টাইমে উঠবেন, উঠে আবার রিবোট দিবেন, আবার রিস্টার্ট দিবেন, এভাবে ছাড়া কোনো সমাধান নেই। আমার আইএসপি ধ্বংস হয়ে যায় টিপি লিংক ইউজ করিয়া। এইটা তো আমার মনে হয় না প্রপারলি সলিউশন হতে পারে। হ্যাঁ ঠিক আছে রিস্টার্ট দেওয়া যায়, তবে মাঝে মাঝে যদি আমি শিডিউল রিবুটের টাইম দিয়ে রাখি তাহলে তো আমার ডিভাইসের একটা বাগ ক্রিয়েট হয়ে গেল। জি বড় ভাই মন্টি ভাই আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া আগে ওটা যদি আনসার দিয়ে দিতেন। মন্টি ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাই আমি একটা সাধারণ দোকানদার ভাই, আমি অনেকগুলো অনু বিক্রি করছি আপনাদের, কিন্তু অনুগুলো আলটিমেটলি আমার ব্যাক আসতেছে, এখন আমি কি করব ভাই বলেন তো একটু। ভাই এর সমাধান দিতে গেলে কোম্পানি ভুট হয়ে যাবে, সমাধান দিতে পারবে না। যে কোশ্চেন করবেন কোনো কোশ্চেন আনসার নাই। আমার তো দোকান বন্ধ হবে, আমার আইএসপি বন্ধ হয়ে যাইতেছে রে ভাই। আচ্ছা প্রশ্নটা কে যেন করছিলেন যে আপনার যে শিডিউল রিবুটের এই অপশনটা নিয়ে, তাই তো? মানে সমস্যাটা নিয়ে, এই তো? আচ্ছা শিডিউল রিবুট এই অপশনটা আসলে কার্যকরী এই কারণে যে নরমালি সোহো লেভেলের যে রাউটার গুলো আমাদের এখানে ইউজেস লেভেলটা কিন্তু অনেক বেশি। নরমালি আপনি যদি চিন্তা করেন যেখানে 4-5 জন ইউজার আছে, এখানে কন্টিনিউয়াসলি আমরা ফেসবুক, ইউটিউবিং প্রচুর পরিমাণে গেমিং এগুলো কিন্তু করি। এখন এইখানে র্যাম যে ক্যাপাসিটি এবং এটার যে হার্ডওয়্যার যে ক্যাপাসিটি ওইটা অ্যাকচুয়ালি মানে ক্যাশ কন্টেন্ট লোডিং এর জন্য খুব একটা বেশি এনাফ না। আপনার যখন এটা ওয়ান্স টাইম ইন এ ডে মানে 24 আওয়ার্স এর মধ্যে ওয়ান্স যদি এটা যদি রিবুট হয়, নরমালি আমরা বাসা বাড়িতে দেখি যে এক মাসেও একবার রাউটার রিবুট করি না বা রিবুট হয় না। এখন আপনি আপনার ল্যাপটপটাই চিন্তা করেন, আপনি 5 দিন একটানা চালান ল্যাপটপটা কি প্রপারলি কাজ করবে? এটা প্রপারলি কাজ করবে না। এটা আপনাকে যে পারফরমেন্স দেওয়ার কথা পারফরমেন্স দিবে না। তো এই কারণে আমরা সাজেস্ট করি যে একটা টাইম যেটা হচ্ছে যে মিডনাইটে হতে পারে, এটা 3টা-4টা হতে পারে, ভোরে হতে পারে, সকাল 7টায় হতে পারে। এটা যদি নিজে একবার রিবুট নিয়ে নেয় তাহলে পারফরমেন্সটা অনেক বেশি এনহ্যান্স করে এবং এটা আমাদের লাইভ নেটওয়ার্কে প্রুফ করা যে এটার কারণে অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। কারণ সোহো লেভেলের রাউটারের ওই লেভেলের হার্ডওয়্যার ক্যাপাসিটিটা দেওয়া থাকে না নরমালি, ঠিক আছে? এটার জন্য এটা একটা আমাদের হার্ডেনিং যে এটা করলে যেহেতু ফিচারটাই আসলে ওইটার জন্য, কারণ আমরা হেভি ইউজার, এখন ডাটা কন্টেন্ট অনেক বেশি আমাদের। আগে আমরা একসময় যেভাবে রাউটার ইউজ করতাম, এখন যেভাবে রাউটার ইউজ করি, এটার উপর কন্টেন্টের প্রেশার কিন্তু অনেক বেশি থাকে। ভাইয়া আমার যে দুইটা ডিভাইসের কথা বলছি, একটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, একটা হচ্ছে ওয়াইফাই ডিভাইস। তো আমার অ্যাক্সেস পয়েন্টে সর্বোচ্চ কানেক্ট হয় 3 থেকে 5 জন, ইভেন আমার ওয়াইফাই ডিভাইসেও কানেক্ট হয় সর্বোচ্চ 5 জন, 5টা ডিভাইস কানেক্ট হয়, এর চাইতে বেশি হয় না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাকে প্রতিদিনই রিস্টার্ট দেওয়া লাগে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন, নাম, নাম্বার এবং কোত্থেকে বলছেন। আমি আপনাকে পার্সোনালি আপনার সাথে কানেক্ট করিয়ে এই প্রবলেমটা আমি আপনার আদার কোনো ইস্যু আছে কিনা এটা আমি সলভ করানোর ব্যবস্থা করব। একটু দিয়ে দেন, আমি এটা দেখতেছি, ঠিক আছে? ওকে, আর জি আর কি প্রশ্ন করবেন? আচ্ছা মন্টি ভাই আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল ভাই। আচ্ছা একজন করে করেন তাহলে আমার মনে হয় সুবিধা হয়। হ্যাঁ ইফতিকার ভাই, আমি নোয়াখালী থেকে বলছিলাম, শুনতে পাচ্ছেন মন্টি ভাই? ভাইয়া চ্যাটে দিয়ে রেখেছি কোশ্চেনটা। ইফতেখারুল ভাই, আপনি যে একটু আগে আমাকে প্রশ্ন করলেন রিবুটের ইস্যু নিয়ে, এটাই কি আপনি? জি ভাইয়া, জি আমি চিটাং থেকে বলছি, সামিট থেকে। চিটাং থেকে, ওকে। জি জি।
থ্যাংক ইউ। জি, আমি এটা আপনারটা ইয়ে করে রাখতেছি, আপনাকে অবশ্যই রেসপন্স করা হবে। পরের প্রশ্ন মন্টি ভাই, আমি ইশতিয়াক বলছিলাম। ইশতিয়াক ভাই, জি প্লিজ। জি ভাইয়া, আমি বলছিলাম আমার দোকান হচ্ছে নোয়াখালী ভাইয়া। আমি আপনাদের ওই যে রাউটার অনু বিক্রি করি, কিন্তু এতদিন ভালোই ছিল, কিছুদিন হলো অনুগুলো ব্যাক আসতেছে। এখন কি আমি সমস্যা? কোম্পানিকে হ্যাং করে থাকে, কাজ করে না, মানে চেঞ্জ দিলেও আসলে দেখা যাচ্ছে যে 15-20 দিন পর আবার ব্যাক আসতেছে। আমার